আমি একটা কথা বলে নিই, যদি ইন্টারনেটে সার্চ দেন জিন্নাত বাটিকা নামে, ইউ উইল বি ইমপ্রেসড। আপনার জীবনে প্রথম মেন্টর এসে আইডেন্টিফাই করতে পারছে আপনার আর্কিটেকচার ভালো লাগে, সেকেন্ড মেন্টর এসে খুঁজে মারছে। বইয়ের থেকে কি কি শিখছেন 4 বছরে, কি মনে হয়? এই প্রথম মনে হলো যে আর্কিটেকচার শব্দটা আসলে আমরা ছোটবেলায় শুনছি যে লুয়াই খান আর্কিটেক্ট বাংলাদেশের সংসদ ভবনের মুখস্থ বিদ্যা। আপনি গেছেন, আপনার কাছে জানতে চাইলে কত স্যালারি জব হয়ে গেল। হ্যাঁ, মানে ওই। সো হোয়াট অ্যাবাউট দেন 3 পয়েন্টস কনসালটেন্ট? So Tapan bhai, welcome to our As a Day Execution podcast show, and we'll be talking about today architecture. আমাদের তপন ভাই হচ্ছে 3 পয়েন্টস কনসালটেন্টের ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল আর্কিটেক্ট, যার আন্ডারে অনেকগুলো প্রজেক্ট হয়েছে। ভাই কতগুলো? অনেকগুলো প্রজেক্ট আসলে ওইভাবে বলা যায় না, মিনিমাম 50-60টা। 50-60টা, নাইস। অ্যান্ড আপনার আর্কিটেকচার ফিল্ডে কত বছরের এক্সপিরিয়েন্সড? 17 বছর। 17 বছর। যদি একটু বলতেন আপনার ব্যাপারগুলো। আচ্ছা, আমি তপন কান্তি সরকার, ও যেটা আগেই বললো, প্রিন্সিপাল আর্কিটেক্ট এবং ফাউন্ডার 3 পয়েন্টস কনসালটেন্ট। আমি অ্যাজ এ এক্সিকিউশন পডকাস্টের হোস্ট অন্তর, আমি তোমাকে অন্তর বলেই ডাকি। ডাক নামটাই আমার কাছে মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি। অন্তরকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। এখন তুমি প্রথম যে প্রশ্নটা করলে আর্কিটেকচার নিয়ে, যে অ্যাকচুয়ালি আমি 3 পয়েন্টস কনসালটেন্ট কীভাবে প্রতিষ্ঠা করলাম, বা তার আগে বুয়েটে আসলে পড়াশোনার বিষয়টা নিয়ে বলছো, তো আমি বুয়েটে পড়াশোনার বিষয়টা দিয়েই শুরু করি। বুয়েটে পড়াশোনার বিষয়টা হচ্ছে যে আমি ম্যাথমেটিক্সে বরাবরই ভালো ছিলাম। এটা আমার একটু প্রিয় একটা সাবজেক্ট ছিল। আমি বিশেষ করে যখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকেই আমার তখন থেকেই আমার অ্যাকচুয়ালি একটা চিন্তা হয় যে আমি বুয়েটে পড়বো, ক্লাস 8। কিন্তু বুয়েটে পড়বো, কিন্তু কোন সাবজেক্টে পড়বো এইটা নিয়ে আমার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না। মানে ব্যাপারটা এরকম যে আমাকে বুয়েটে পড়তেই হবে, সাবজেক্ট কিছু একটা হলেই হলো। তো ক্লাস 9-এ যখন আমি উঠলাম, সায়েন্স গ্রুপ নিয়েছি যথারীতি, তো ওখানে আমাদের একজন স্যার কাছে আমি প্রাইভেট পড়তাম বা টিউশন নিতাম আর কি আমরা। ওনার নাম হচ্ছে পরিমল রায়, এবং উনি ম্যাথ এবং ফিজিক্স এই 2টা সাবজেক্ট উনি পড়াতেন, এবং ওনার পড়ানোর ধরনটাই ছিল একদম ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আমি এভাবে বলবো যে উনি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে অনেকটা মুখে মুখে আসলে সলভ করে ফেলতেন। আমরা ওনার কাছে 2 বছর পড়লাম, 9 এবং 10। আমার মনে হয় না 2 বছরে উনি 10টা অঙ্ক হাতে কলমে আমাদেরকে করিয়ে দিয়েছেন। ওকে, আমরা এমনভাবে প্রস্তুত হয়েছি ওনার কাছে যে অনেকটা কোলাবোরেশন টাইপের আর কি। আমরা এখানে তার কাছে যে 10-12 জন পড়তাম, সবাই মিলে আসলে একটা অঙ্ক বা একটা জ্যামিতি আমরা সলভ করতাম। তো তখন স্যারের কাছ থেকে আসলে বুয়েটের গল্প আরও বেশি করে শুনতাম। স্যারের অনেক স্টুডেন্ট বুয়েটে চান্স পেয়েছে বিগত বছরগুলোতে। তখন বুয়েটে পড়ার ব্যাপারে আসলে তখন আমার একটা নেশার মতো হয়েছিল যে বুয়েটেই পড়তে হবে। তো যথারীতি আমি এসএসসি নেত্রকোনা থেকে পাশ করে বের হই। নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি ছিলাম। সেখান থেকে তারপরে আমি ঢাকায় চলে আসি। আমার কলেজ ছিল ঢাকা কলেজ। তো ঢাকা কলেজে পড়ার সময় যেটা হয়েছে যে আমি তখন থেকেই কিন্তু আমি বুয়েটে যাওয়া আসা করি। ঢাকা কলেজের স্টুডেন্ট, কিন্তু আমি বুয়েটে যাই। কীভাবে যাই? বুয়েটে এক বড় ভাইয়ের কাছে আসলে আমি টিউশন নিতাম। উনি শেরে বাংলা হলে থাকতেন, ট্রিপল ইয়ার স্টুডেন্ট ছিলেন আমাদের রোয়েদ ভাইয়ের ও কিন্তু পরিমল স্যারের ছাত্র ছিলেন, এবং নেত্রকোনাতেই তার বাড়ি। ওই রোয়েদ ভাইয়ের কাছে আমি টিউশন নিতাম, এবং উনিও তখন জানতেন যে আমার বুয়েটে পড়ার ইচ্ছা। তো আমি ওনার কাছে যথারীতি ফিজিক্স এবং ম্যাথ এই 2টা সাবজেক্টের টিউশন নিয়ে আমি ওনার কাছে নিতাম। সাথে আমার আরও 2-3 জন আমরা ছিলাম। তো একদিন অ্যাকচুয়ালি ওনার হলে গিয়ে দেখি উনি নাই, এবং এই দিন শুধু আমি একাই ওনার কাছে গিয়েছিলাম। অন্যরা হয়তো যেতে পারে নাই কোনো একটা কারণে, আমার এখন খেয়াল নাই কেন আমি একা গিয়েছিলাম। তো আমি ওনার কাছে গিয়ে দেখি উনি নেই। ওনার রুমমেট আমাকে বললেন যে তপন, রুবাইয়াত তোমাকে বসতে বলছে, আসবে, তুমি চলে যেও না, তুমি ওয়েট করো। তা আমি এই সময়টায় করবোটা কি? তো ভাবলাম যে ছবি আঁকার একটা ছোটোখাটো অভ্যাস আমার ছোটোবেলা থেকেই ছিল। ড্রয়িংয়ের, হ্যাঁ। আমার উপজেলা পরিষদে
সরি উপজেলা পর্যায়ে কিছু পুরস্কারও আছে ছবি আঁকায়। রাইট। তো আমি কি করব বসে, আমি একটা আসলে যেটা হয় আর কি, একটা প্রাকৃতিক দৃশ্য আসলে হ্যান্ড স্কেচ করে আঁকলাম। একেও দেখলাম যে আমার তো আঁকা শেষ, রোয়েদ ভাইয়ের তো আসলে কোনো খোঁজখবর নেই। আমি গিয়ে বারান্দায় বসে আছি। কিছুক্ষণ পরে রোয়েদ ভাই এসে আমাকে বলছে, এই তপন তপন। আমি তাড়াতাড়ি আসলাম হুড়মুড়ায়, এমনভাবে ডাকতেছে, এই ছবি কে আঁকছে? তাই আমি বললাম যে আমি আঁকছি। বলছে, তুমি তো বইটা পড়তে চাও, তুমি আর্কিটেকচারে পড়ো। এই প্রথম মনে হলো যে আর্কিটেকচার শব্দটা আসলে আমরা ছোটবেলায় শুনছি, কি শুনছি, যে লুয়াই খান আর্কিটেক্ট, বাংলাদেশ সংসদ ভবনের মুখস্থ বিদ্যা। তখন আমি রোহিতকে বললাম যে আর্কিটেকচারে পড়বো, বইটা আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে নাকি? হ্যাঁ। আমি এটা কেমন? খুব ভালো, খুব ভালো, এবং আর্কিটেকচারে এখন যারা পাশ করে বেরোচ্ছে দে আর ডুইং গুড, তুমি কিন্তু এটা চিন্তা করতে পারো। বিলিভ মি, যে এই প্রথম মনে হলো যে হ্যাঁ, আমি যে বইটা পড়তে চাই, কোন সাবজেক্টে পড়তে চাই, তার একটা লক্ষ্য, বোধ হয় প্রাথমিক লক্ষ্য এই প্রথম স্থির হইল যে হ্যাঁ এইটা হতে পারে। আমি কিন্তু তখনও নিশ্চিত না, বাট মনে হলো যে এটা হতে পারে। তারপর যে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যখন বইয়ের অ্যাডমিশন কোচিং শুরু করলাম, তখন তো আমার ওই রুবাদ ভাইয়ের কথা তো মাথায় আছে। তো আমি কিন্তু জেনারেল এবং আর্কিটেকচার দুটার জন্যই আমি কোচিং করা শুরু করেছি। কোচিং করতে গিয়ে যেটা হয়েছে, ওইখানে আমি ধীরে ধীরে আর্কিটেকচারের প্রতি দেখা যাচ্ছে আর্কিটেকচার কোচিংটা আমি সিরিয়াসলি করছি না, জেনারেলটা একটু বেশি গুরুত্ব দিচ্ছি। কেন করছেন না? কিন্তু আপনার তো আর্কিটেকচার পছন্দ। সেটাই, ওই গল্পটাই করছি আর কি। তো তখন ওখানে আমরা যে ফার্ম গেটে ক্লাস করতাম। উদ্ভাসে? না, তখন উদ্ভাস ছিল না, তখন সানরাইজ। হ্যাঁ, সানরাইজ আর ওমেকা তখন সবে শুরু করছে, বাট আমরা সানরাইজে তখন কোচিং করতাম। তো সানরাইজে তখন আমাদের কোচিং ক্লাস ফার্ম গেটে যখন করতাম, তো ওখানে কয়েকজন বড় ভাই ক্লাস নিতেন। আমাদের বইটার একটা কালচার আছে, যারা একটা কালচার আছে, থার্ড ইয়ার শেষ করে বা থার্ড ইয়ার পড়াকালীন অবস্থায় ইন্ডিয়া একটা ট্যুর হয় আর কি, মাসখানেকের। ইন্ডিয়া ট্যুরের যে ব্যাচটা থাকে, ওরাই কেবলমাত্র কোচিংয়ের ক্লাস নেয়, অন্য ব্যাচ থেকে কোচিংয়ের ক্লাস নিতে পারবে না, যাতে ইন্ডিয়া ট্যুরের জন্য একটা ভালো ফান্ড যেন কালেক্ট হয় আর কি। এটা আমাদের একটা অলিখিত একটা চুক্তি। তো ওই সময় 98 ব্যাচ, আমরা হচ্ছে বইটে 02 ব্যাচ, আর উনি হচ্ছেন 98 ব্যাচ। তো 98 ব্যাচের কয়েকজন ক্লাস নিতেন, তার মধ্যে একজন হচ্ছে মুসাভাই। মুসাভাইও কিন্তু মানে আমার আর্কিটেকচার পড়ার পিছনে ওনারও একটা ভালো অবদান আছে। সেটা কীভাবে? আমি যখন আসলে ড্রয়িং ক্লাস একটু সিরিয়াসলি নিচ্ছি না, কিছুটা অবহেলা করছি, উনি একদিন ক্লাসে সকলের সামনে, এখানে আমরা মনে হয় 30 জনের মতো ক্লাস করতাম, সকলের সামনে উনি আমাকে বললো যে হয় সিরিয়াসলি এটা করো, আর না হলে জেনারেল ক্যাটাগরিতে তুমি এটা। কোন ভাই বললো? মুসাভাই। হ্যাঁ। উনি কি আইডেন্টিফাই করতে পারছে আপনার আর্কিটেকচার ভালো লাগে? না, উনি তো আর্কিটেকচার কোচিংটাই তো করি আমরা, ওনার আন্ডারেই তো আমরা হচ্ছে ওই আর্কিটেকচার ড্রয়িং কোচিংটা করছি আমরা। তো তিনি তখন বললেন যে হয় সিরিয়াসলি এটা করো, নয় তুমি তোমার জেনারেল যে ক্যাটাগরি আছে ওইখানে সময় দাও, নাহলে তো আমশালা দুইটাই হারাবা। বিলিভ মি, আসলে ওই দিন ওনার এই খোঁচাটা আমাকে একটা জিদ উঠাই দিল যে আমি আর্কিটেকচারেই পড়বো। আর্কিটেকচারে পড়বো। এবং তখন হয়েছে কি, আর্কিটেকচারে তখন কেমিস্ট্রি সাবজেক্টটার মার্কসটা যোগ হইতো না অ্যাডমিশন টেস্টে। আমি ধীরে ধীরে কেমিস্ট্রি পড়া ছেড়ে দিলাম, ড্রয়িংয়ে আমি মনোযোগ বাড়াই দিলাম। এবং এমন একটা ব্যাপার ঘটছে তখন, যা সৃষ্টিকর্তা হয়তো চাচ্ছেন যে আমি হয়তো আর্কিটেকচারেই পড়বো, আর্কিটেক্টই হবো, এই জন্যই হয়তো ওনার ইচ্ছা। আমি বইয়েতে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চান্স পাই নাই, কেবল আর্কিটেকচারে চান্স পেয়েছি। তার মানে আমার একটাই রাস্তা আমার চোখের সামনে ছিল, আমাকে আর্কিটেকচারেই পড়তে হবে। আপনার জীবনে প্রথম মেন্টর এসে আইডেন্টিফাই করতে পারছে আপনার আর্কিটেকচার ভালো লাগে, সেকেন্ড মেন্টর এসে খুঁজে মারছে যে তুমি যে কোনো একটা চুজ করো, দেন আপনার টনক নড়ছে। হ্যাঁ, মানে আমি এই জন্য এই গল্পটা যখন বলি, আসলে আমি এই দুজনকেই খুব স্মরণ করি, এবং আমি আমার টিচারদেরকে যেরকম সম্মান করি, ওরা দুজনেই আমার বড় ভাই, কিন্তু তারপরেও তারা দুজনেরই আমার টিচারের জায়গাতেও তাদের একটা স্থান আছে। দে আইডেন্টিফাইড ইউর পাস। কারণ দুজনের কাছে আমি পড়ছি, মানে একজনের কাছে আমি তো ফিজিক্স এবং ম্যাথ পড়লাম, আর আরেকজনের কাছে কিন্তু আমি ড্রয়িং, মানে আর্কিটেকচারের ড্রয়িংয়ের কিন্তু একটু ভিন্নতা আছে। তো
তো ওই জিনিসটাও কিন্তু শেখা, প্রাথমিকভাবে শেখা, যে কারণে রুবায়েত ভাই এবং মোসা ভাই এই দুজনের একটা বিশেষ অবদান আমার আর্কিটেকচারের পিছনে আসার। তারপর আপনি অ্যাক্সিডেন্টলি শুধু আর্কিটেকচারে চান্স পাইছেন, এটাও একটা অদ্ভুত তারপর বিষয়। আপনার বুয়েট থেকে কি কি শিখছেন 4 বছরে, কি মনে হয়? আচ্ছা, সেটা বলি, বুয়েটে প্রথমেই বলি আর্কিটেকচারের কোর্স 4 বছরের না, আর্কিটেকচার একটা 5 ইয়ার্স কোর্স। ওকে, নাইস। এবং আর্কিটেকচারে কী কী শিখছি, এটা আসলে একটা, আসলে কি শিক্ষা হয়েছে? হ্যাঁ আসলে এটা একটা, ওই প্রশ্নটার উত্তরটা এত সরল না যে আসলে আমি আর্কিটেকচার থেকে কী কী শিখছি। কারণ এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা তো আসলে এমন না যে 5 বছরই সব শিখে চলে আসছি, এটা সম্ভবও না। হ্যাঁ, কিন্তু আসলে আমরা যে জিনিসটা আসলে ফ্যাকাল্টি থেকে শিখছি সেটা হচ্ছে যে আসলে একটা প্রসেস শিখছি। আসলে প্রসেস, একটা প্রজেক্টকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, এই প্রসেসটা আসলে আমরা শিখে আসছি। কারণ প্রসেসটা যখন আমি শিখে যাব, বা আমার যখন প্রসেসটার ব্যাপারে বেসিক আইডিয়াটা থাকবে, তখন কী হয়, যে কোনো প্রজেক্টকে কিন্তু আমরা হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখি। এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি, আমরা 5 ইয়ার্সের মূলত সেকেন্ড ইয়ার থেকে আমাদের বিল্ডিং প্রজেক্ট শুরু হয়। তার আগে আসলে কম্পোজিশনগুলোই আমরা মোটামুটি শিখি, 2D 3D কম্পোজিশন শিখি। সেকেন্ড ইয়ার থেকে বিল্ডিং প্রজেক্ট শুরু হয়, 2টা করে সেমিস্টার। প্রতিটা সেমিস্টারে 2টা করে প্রজেক্ট করলে আসলে 4 দোকানে 8টা প্রজেক্টের বেশি বা 10টা প্রজেক্টের বেশি আসলে আমাদের করা হয়ে ওঠে না। কিন্তু প্র্যাকটিক্যালে এসে তো আমরা নানা ধরনের প্রজেক্ট করি। যেমন এমন হতে পারে যে একটা স্টুডেন্ট হয়তো তার হোল অ্যাকাডেমিক লাইফে সে হয়তো কোনো ইনস্টিটিউশনাল প্রজেক্টই ডিজাইন করে নাই, কিংবা কোনো হসপিটাল প্রজেক্ট ডিজাইন করে নাই। তার মানে কিন্তু এই না যে সে ইনস্টিটিউশনাল বা কিংবা হসপিটাল প্রজেক্ট সে ডিজাইন করতে পারবে না। কারণ সে করতে পারবে এই কারণে সে অন্য যেসব প্রজেক্ট সে করে আসছে এখান থেকে সে প্রসেসটা শিখে ফেলছে, আসলে একটা ডিজাইন কীভাবে ডেভেলপ করে। এই যে প্রসেসটা শেখাটাই আমি মনে করি বইয়ের থেকে যে আমার শেখার কথা যদি আমি স্পেসিফিকলি বলি, তাহলে আসলে প্রসেস শেখাটাই হচ্ছে আমি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ। সো আফটার 4 year or 5 year, ইট ওয়াজ 5 year জার্নি, দেন আপনি কি জব করতে চেয়েছেন না নিজে একটা কনসালটেন্ট ফার্ম তৈরি করতে চেয়েছেন? আচ্ছা, সেটা যদি বলি যে আমি জব দিয়ে শুরু করেছি, কিন্তু আপনি তো শুরু থেকে একটা কনসালটেন্ট ফার্ম করতে, সেটা বলছি, সেটার কারণগুলো বলছি। প্রথম কথা হচ্ছে যে আমি যখন 3rd ইয়ার শেষ করি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কখনো না কখনো সুযোগ পেলে আমি আমার সেলফ প্র্যাকটিস বা আমার কনসাল্টিং ফার্ম আমি দিব। এটা ব্যাক এন্ডে ছিল? জি, ব্যাক এন্ডে আমার 3rd ইয়ারের, আমি যখন বইটা 3rd ইয়ার শেষ করি তখন থেকেই ছিল। কিন্তু আমি যখন পাশ করে বের হব, যেমন এটা একটা লাইফের একটা প্যাটার্ন, কিন্তু ধরেন আমি যখন বইটা প্রথম ঢুকলাম 1st ইয়ার, আমি একদম ওইখানে সবার ছোট। আমি যখন আবার 5th ইয়ার শেষ করলাম বা 5th ইয়ারে পড়ি তখন আমি সবার বড়। যখন আমি পাশ করে গেলাম তখন আমি আবার সবার ছোট। সো আমাকে তো শিখতে হবে, ফেস বাই ফেস আমাকে তো শিখতে হবে, আমাদের শিখতে হবে। কারণ কারো একজনের আন্ডারে, একজন গুরুর আন্ডারে বা একজন সিনিয়রের আন্ডারে তো কিছু শিখতে হবে। আমি তো সব কিছু শিখে আসি নাই। একটা স্কুল বা ইউনিভার্সিটি তো আপনাকে সব কিছু শেখাতে পারবে না, তো আরও অনেক কিছুর বাকি রয়ে যায়। তো আমার হচ্ছে প্রথমে ছিল যে হ্যাঁ চাকরি আমি করব, কিন্তু কতদিন চাকরি করব বা খুব বেশি দিন করব না, এটা মাথায় ছিল। আচ্ছা, আর একটা কারণ হচ্ছে যে আমি কিন্তু আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসলে গ্রো করছি। সো আমার পক্ষে শুরুতে একটা ফার্ম দিয়ে দেওয়া এটা সম্ভব ছিল না, আবার আমার ইচ্ছাও খুব একটা ছিল না। আর দেন হলো কি যে আমি একটু শুরু থেকেই আরেকটা বলি, এটা আমার যারা লোকজন আছেন পরিচিত তারা জানেন, আমি কিন্তু একটু আর্লি মেরিট, ওকে, স্টুডেন্ট লাইফ মেরিট পারসন আমি। নাইস। তো সেটা একটা ইয়ে ছিল যে যেহেতু বিয়ে আমি আর্লি করে ফেলছি, আমার তো একটা পরিবার আছে। আমার ওয়াইফ ঝুলন রানী সরকার, উনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম থেকে অনার্স মাস্টার্স উনি করেছেন। এখন উনি সোনালী ব্যাংকে উনি প্রিন্সিপাল অফিসার হিসাবে এখন কর্মরত আছেন। এখন যে বিষয়টা ঘটছে যে আমি তো পাস করলাম, চাকরি করব। চাকরির ব্যাপারটাও আমার জীবনের একটা ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং। মানে এবং শুধু ইন্টারেস্টিং না, আমি বলবো অদ্ভুত। আমি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি ভাই, বলেন প্লিজ। অদ্ভুত বিষয়টা এরকম যে আমরা যখন আমাদের আর্কিটেকচারে আমরা যারা পড়ি, ওদের একটা সুবিধা হয় কি, আমরা স্টুডেন্ট লাইফে কিছু কাজ করার সুযোগ পাই।
সেটা কোনো একটা বিশেষ করে 3D ওয়ার্কে আমাদের অনেক সময় আমাদের হায়ার করতো, আমরা কাজ টাজ করতাম। তো আমার হচ্ছে ইন্টার্ন করার একটা অপশন থাকে আমাদের। তো আমি ইন্টার্ন করার সুযোগ পাই হচ্ছে ইন্ডিজেনাস নামে একটা ফার্ম আছে, আর্কিটেক্ট নাইম আহমেদ কিবরিয়া, আমি নাইম ভাই নাইমই ওনাকে ডাকি, আর সাথে আছেন দীপা আপা, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই আর্কিটেক্ট। ওনাদের ফার্মে আমি ইন্টার্ন করি। তো আমার ইন্টার্ন করার শেষ হতেই একদিন নাইম ভাই আমাকে অফার করলেন যে তপন, কাজ করবা আমাদের সাথে, তোমার তো ইন্টার্ন শেষ হয়ে যাচ্ছে, চাইলে কিন্তু পার্ট টাইম জব করতে পারো। আমার কাছে এটা অনেকটা মনে হয়েছে তো মেঘনা চাইতেই জলের মতো। হ্যাঁ, আমিও তো ভাবছি মনে মনে যে এটা কাজ করলে তো আর একটু শিখতে পারতাম। তো আমিও কিন্তু অফারটা লুফিয়ে নিলাম আর কি। আর ওনাদের এখানে আমি 1.5 বছর কাজ করছি। তারপরে অ্যাজ এন ইন্টার্ন না, স্টুডেন্ট, আমি তো তখন স্টুডেন্ট, তখন আসলে আমাকে জুনিয়র আর্কিটেক্ট বা এরকম কোনো আসলে প্যাটার্নে ফেলা যায় না। কিন্তু আমরা কাজ করেছি কি, যেমন ওনাকে হয়তো প্ল্যান লেভেলে হেল্প, উনি হয়তো ডিজাইন করতেন, আমরা হয়তো সেটা ড্রাফটিং করেছি বা 3Dর একটা মডেল করে দিতাম টুকটাক, যে আসলে আমাদের লেভেলে যতটুকু করা যায় আর কি, বা একটা হয়তো র্যান্ডার করছি, এই কাজগুলো। তো ওনার সাথে কাজ করাটা কিন্তু আমাকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে যে আমি তখন পরবর্তীতে ডিজাইন করতে গিয়েছি, আমার কনফিডেন্স লেভেল বাড়ছে। কারণ আমি এতদিন শুধু কেবল একাডেমিক প্যাটার্নে ছিলাম, দেন ওইটার সাথে যোগ হয়েছে কিন্তু একটা প্রফেশনাল প্যাটার্ন। তখন আমি দেখছি যে আমার ভিতরে কনফিডেন্স গ্রো করছে, যেই কারণে দেখা যায় ইন্টারেস্টিংলি আমার লাস্ট 2 ইয়ার্সের রেজাল্ট কিন্তু আগের থেকে ভালো। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কারণে? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে তাই, যে আমি আমার যখন কনফিডেন্সটা বাড়লো, কারণ একটা মানুষ যখন আসলে কনফিডেন্ট থাকে না, তখন তার কাজ কিন্তু ভালো হয়। এটা কিন্তু একটা খুব বড় একটা বিষয় আর কি। হ্যাঁ, কনফিডেন্সটা থাকতে হবে যে আমি এটা করতে পারি। তো আমি যে আরও ভালো কিছু করতে পারি, এই কনফিডেন্সটা কিন্তু আমার নাইমবাড়ি এখানে কাজ করতে গিয়ে হয়েছে। যে কারণে আমি দেখছি যে আসলে আমার 4th ইয়ার এবং 5th ইয়ারের রেজাল্ট অনেক ভালো রাদার দেন আমার 2nd ইয়ার অ্যান্ড 3rd ইয়ার। ওকে, তো এখন পরে যেটা হলো যে আমি তো এখান থেকে পাস করলাম বইয়ের থেকে, এখন তো কোথাও চাকরি করতে হবে। কোথাও চাকরি করলে আবার আমাদের কিন্তু আবার পোর্টফোলিও গুছাইতে হয়। তো আমি পোর্টফোলিও গোছানোর টাইম, এটা কি সিভির মতো? সিভির মতো। আমাদের শুধু সিভি দিলে হয় না, আমাদের একটু পোর্টফোলিও গোছাতে হয়। কেন? আমাদের তো মানে ডিজাইন করতে হয়, এবং বিভিন্ন ইয়ারের আমার যে স্টুডেন্ট লেভেলে যে আমরা যে কাজগুলো করি বিভিন্ন ইয়ারে, ওখানেও তো আমরা বিল্ডিং ডিজাইনই করছি। তো ওগুলো দিয়ে একটা পোর্টফোলিও সাজাতে হয়। কারণ কি, ওটা থেকে আসলে একজন যিনি আমাকে রিক্রুট করবেন, যিনি আর্কিটেক্ট কিংবা যে ফার্ম, তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে আসলে এই ছেলের ডিজাইন সেন্স কেমন আমার একাডেমিক কাজগুলো থেকে, তারা একটা ধারণা পায় আর কি। সেই জন্য আমাদের পোর্টফোলিওটা বানাইতে হয়। এটা খুব কমন একটা ইস্যু। তো আমি তো তখনও পোর্টফোলিও বানানোর সুযোগ পাই না, কারণ আমার মনে আছে যে ফেব্রুয়ারি মাসের সামথিং লাইক বোধ হয় 27 তারিখের দিকে। কত সালের দিকে? 2009 ফেব্রুয়ারির 27 তারিখের দিকে বোধ হয়, বা 26 তারিখের দিকে বোধ হয় আর কি, আমাদের 5th ইয়ারের জুরি শেষ হয়েছে আর কি। মানে ওই দিন আমাদের পড়াশোনা বলা যায় যে আসলে আমি শেষ করলাম। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, ওই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ কিন্তু আমার বড় মেয়ের জন্ম। ওকে, ওই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এই ডেটে কেন হইতে গেল সব? হ্যাঁ, না, 2 তারিখ আমার মেয়ের জন্ম, আর 26-27 তারিখ ছিল আমার ফাইনাল সাবমিশন। ওকে, জাস্ট হ্যাঁ, এই জন্য এই মাসটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই স্পেশাল। হ্যাঁ, খুবই স্পেশাল লাগে। তো ওই 27 তারিখ যখন আমি জমা দিয়ে দিলাম, আমি ভাবছি তাহলে এখন কোথায় জয়েন করব। আমার তো খুব দ্রুত কোথাও না কোথাও জয়েন করতে হবে, কারণ আগে যেটা বলছি আমার তো একটা ফ্যামিলি আছে, এবং বাই দিস টাইম আমার বেবি হয়ে গেছে, রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, আমার কোথাও একটা জয়েন করতে হবে। আচ্ছা, জয়েন যে করতে হবে, বিহাইন্ড দ্য সিন কিন্তু আমার মাথায় ছিল, আমি প্রোফাইল লিমিটেড নামে একটা ফার্ম ছিল বাংলাদেশে, বা এখনও আছে, এটা বাংলাদেশে খুব বড় ফার্ম ছিল। এখন কলেবরটা একটু কমে গেছে, কিন্তু তখন খুব বড় ফার্ম ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় ফার্ম বললে 2-1টা বললে ওইটাকে বলতে হইতো প্রোফাইল লিমিটেড। তো প্রোফাইল লিমিটেডে জয়েন করার একটা চিন্তা ভাবনা আমার আগে থেকেই ছিল। কবে থেকে? আমি যখন 4th ইয়ারে পড়ি, কারণ কি ওই 4th ইয়ারে পড়াকালীন সময়ে আমার আরেক বড় ভাই আছে, আমাদের বইটা একটা ট্রেন্ড আছে, বা আর্কিটেকচারের ট্রেন্ডই আছে, আমলা কামলার একটা ব্যাপার আছে। হ্যাঁ, যেমন আমি হচ্ছে অনেকেরই কামলা, আবার আমি অনেকেরই আমলা। এই বিষয়টা হচ্ছে যে ওই আমাদের বইটা কিন্তু আমরা যে পড়াশোনা করি, মডেল মেকিং নামে কিন্তু কোনো সাবজেক্ট নাই। এই যে আমরা যে আর্কিটেকচার বিল্ডিংয়ে যে মডেল বানাই, তো মডেলটা আমরা শিখি কীভাবে?
ওই যে সিনিয়ররা যে মডেল বানায় তাদেরকে আমরা হেল্প করি ছোটরা, তো হেল্প করার বিনিময়ে কোনো টাকা পাই না, কি পাই সেটা হচ্ছে 3 বেলা করে খাবার দেয় আর কি, আমাদেরকে খাওয়াইতো। তো আগে কি হইতো যে গ্রামে একটা ব্যাপার ছিল না যে মানুষকে ডাইকে আনতো ধান কাটার জন্য বা কিছু করার জন্য, ওদেরকে কিন্তু টাকা দিত না, খাওয়াইতো, আর যাওয়ার সময় বউ বাচ্চার জন্য কিছু খাবার বাড়তি করে দিয়ে দিত। তো কামলা, এগুলো তো এদেরকে তো কামলা বলতো, আমরা তো সেম কামলা। আমার সিনিয়র হচ্ছে যার সাথে আমি কাজ করছি, যার হয়ে কাজ করছি, উনি আমার আমলা, আমি হচ্ছে তার কামলা। তো তখন ওই যে তানিম ভাই নামে একজন ছিলেন, তানিম ভাই আমার আমলা ছিলেন, ওনার 5th ইয়ারে আমি ওনাকে এইভাবে হেল্প করছিলাম। এরা ছাড়াও আরও অনেকের সাথে আমি কাজ করছি, আমি অনেকেরই কামলা, আমি আবার অনেকেরই আমলা, যেটা বললাম। তো তানিম ভাই পাশ করে জয়েন করছিল প্রোফাইলে, আমার এটা মাথায় আছে, এই প্রোফাইল তানিম ভাই কোথায় জয়েন করছিল, প্রোফাইলে। তো তখন তো আমার মাথায় আছে কি পাশ করলে আমিও প্রোফাইলে জয়েন করার চেষ্টা করবো, কিন্তু আমি তো প্রোফাইলে কোনো সিভিটিভি দিই নেই, কারণ আমার তো চিন্তা ছিল যে আমার যেভাবে একটা জব কালেক্ট করতে হবে। তো জব কালেক্ট করতে হবে, তখন একটা মজা হয়েছে যে বললাম যে পাশ করে বেরোলাম ফেব্রুয়ারি 27 তারিখ, আমার পড়াশোনা শেষ হয়েছে, আমার থিসিস প্রজেক্ট সাবমিট হয়ে গেছে, ভাবছি আমি আসলে কি করব। তখন ওই যে আমাদের পলাশিতে আমি একটু আড্ডা মারতে গেলাম, চাটা খেতে গেলাম, এর মধ্যে তখন আমার এক জুনিয়র, ও 04 ব্যাচ, ওর নাম হচ্ছে মঈন আমাকে বললো যে তপন ভাই আপনি কি নাইম ভাইয়ের এখানে আবার জয়েন করবেন, কারণ আমি তো ওইখানে যে বললাম পার্ট টাইম চাকরি করতাম। আমি বললাম মনে হয় না, তাহলে আমার কাছে একটা অফার আছে, একজন ফ্রেশ আর্কিটেক্টই চাচ্ছে, হ্যাঁ একটা নতুন একটা ফার্ম, ওরা একটা ফ্রেশ আর্কিটেক্ট চাচ্ছে একজন, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। তা আমি ওর কাছ থেকে ইনফরমেশান নিয়ে আমি গেলাম, তো গিয়ে দেখি আসলে এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি, এবং কোম্পানির নাম হচ্ছে ক্যাসিরো, মহাখালী ডিউটিস অফিস। তো ওখানে আমি জয়েন করলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি আসলে ওখানে আর কোনো আর্কিটেক্ট নেই, আমি আসলে একজন সিভিল ইঞ্জিনিয়ার আন্ডারে জয়েন করলাম, কিন্তু আমার চাকরিটা দরকার, সো আমি আগে জয়েন করে ফেলছি। আচ্ছা, জয়েন করে ফেলছি, তখন আমার প্রাথমিক বেতন ছিল 18,000 টাকা। তো 18,000 টাকা তো ইটস এ গুড স্যালারি, কারণ এই কারণে বলছি তখন আর্কিটেক্ট যারা পাস করে বেরোইতো আমাদের লেভেলে, ওদের ম্যাক্সিমাম স্যালারি বেশিরভাগ জায়গাতে হয়তো 15। 18 ইজ গুড দ্যাট টাইম। হ্যাঁ, আমি পাচ্ছি 18, তো আমার জানা তো ভালোই। হ্যাঁ, আমি জয়েন করে ফেলছি, কিন্তু মাথায় আছে যে এটা তো আর্কিটেকচার ফার্ম না, সো আমাকে তো কোনো একটা আর্কিটেকচার ফার্মে যাইতে হবে যেখানে যেন আমি কাজ শিখতে পারি। উনি তো সিভিল ইঞ্জিনিয়ার, আর উনি আমাকে কীভাবে নিয়েছেন, ওনার নিজস্ব কিছু কাজ থাকে, ওই কাজগুলোর জন্য আসলে আর্কিটেকচারাল প্ল্যান বা একটু 3Dটা করার জন্য আসলে উনি আমাকে নিয়েছেন। তো আমি এখানে কাজ করছি, মাসখানেক এখানে কাজ করার পরে আমি একদিন বাসায়, একটা ছুটি ছিল, কোনো একটা ছুটিতে ছিলাম, আমি বাসায় দুপুরবেলার ভাত খাচ্ছি। তো ওখানে আমি ওই অবস্থায় আমার এক ফ্রেন্ড, উনিও আর্কিটেক্ট হায়দার আমাকে ফোন দিয়েছে, তখন তুমি কোথায়? আমি বলছি আমি তো বাসায়। কই তুমি এখনই আসতে পারবা বনানি প্রোফাইলে? মাথায় প্রোফাইল, আমি বলছি কি তুমি কি প্রোফাইলে জয়েন করছো নাকি? হ্যাঁ আমি জয়েন করছি, কিন্তু বস আরও লোক নেবে। যে আমি তোমার কথা বলছি, বস বলতেছেন যে তাহলে ওকে ডাকো, একটা ইন্টারভিউ নেই। ইন্টারভিউ নেবে, আমার তো পোর্টফোলিও গুছানো হয় নাই, বা কিছু লাগবে না, পেন ড্রাইভে করে নিয়ে আসা পড়ো, যাই আছে। তা আমিও তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে আমি ওই পেন ড্রাইভে করে, আমার জাস্ট আমার মনে আছে এখনও, আমি একটা টি শার্ট একটা প্যান্ট পরা আর পায়ে স্যান্ডেল, হ্যাঁ স্যান্ডেল চামড়ার স্যান্ডেল আর কি, আমি ওই পরে আমি বনানী চলে গেলাম বাসে করে। আজিমপুর থাকতাম তখন আমি, আজিমপুর থেকে আমি চলে গেলাম আর কি বাসে করে বনানী চেয়ারম্যান বাড়ি। তো ওখানে আমি গেলাম, মানে আমি শুরুতে যেটা বলছিলাম যে আমার পুরো ঘটনাটা ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং হচ্ছে এখন, যে আমি কিন্তু প্রোফাইল আমার মাথায় ছিল আমি জয়েন করব, কিন্তু আমি সিভি দেই নাই। এক ফ্রেন্ডের থ্রুতে আমার কাছে প্রোফাইলের কল আসছে। আপনি দেন নাই, সিভি দেন নাই, তারপর আসছে। এটা তো কাকতালীয়। হ্যাঁ সেটাই বললাম যে আসছে, কিন্তু আমার কিন্তু ইচ্ছা ছিল। এবং দেখো কি হয়েছে, যে আমি গেলাম, যাওয়ার পরে ইন্টারেস্টিং হয়েছে যে আমি যাওয়ার পরে বস, আমাদের যে বসের নাম হচ্ছে, উনি আর্কিটেক্ট আব্দুল সালাম, ওনার কাছে আমার অনেক ঋণ, ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। ইনফ্যাক্ট আমি যে বললাম 5 বছর জব করছি ওনার আন্ডারেই, আমি আর অন্য কোথাও জব করিনি। আর দেন ওই জব কোয়াইট করেই কিন্তু আমি 3 পয়েন্ট শুরু করছি, এবং টানা 5 ইয়ার্স আমি শুধু ওনার আন্ডারেই কাজ করছি।
তো এই জন্য ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে, শুধু শেখাও না, এবং ওনার এখানে স্যালারি স্ট্রাকচার খুব ভালো ছিল। ওকে, এটাও আমাদের জন্য খুব একটা ভালো একটা অপশন ছিল। তো ওনাকে আমরা বস বলে ডাকতাম আর কি। তো বস হচ্ছে যে ওই আমাকে তখন আমি যখন গেলাম, আমি তো ভাবছি যে ঠিক আছে আমি সিভি দেখাবো, আমি প্যান্ডেবে করে কাজ নিয়ে আসছি, স্টুডেন্ট ওয়ার্ক এগুলো দেখবে। উনি আমাকে আপাতমস্তক একটু দেখলেন এরকম করে অনেকটা, এরকম করে দেখার মতো। দেখার পরে বলতেছে যে ওরে উপরে নিয়ে যাও, নিয়ে ওর সাথে গল্প করো। আমার সিভি দেখলো না, আমার কাজ দেখলো না, কিছুই দেখে নাই। তখন মানে আমি যখন উপরে গেলাম, উপরে গিয়ে দেখি এটা একটা মিনি বুয়েট। প্রায় এখানে টোটাল আর্কিটেক্ট, ডিপ্লোমা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার মিলে প্রায় 70-80 জন লোক ছিল। তার মধ্যে প্রায় 25 জনই বুয়েটের আর্কিটেক্ট। ওকে, মানে একটা মিনি বুয়েট। তা আমি এখানে গিয়ে দেখতে সবাই তো আমার চেনা নাই। তার মধ্যে আমাদের আপা ছিল, ভাইরা ছিল, গল্প করছিলাম একটু স্যালারি স্ট্রাকচার নিয়েও কথা হচ্ছে আমাকে, যে তোমার স্যালারির টার্গেট কী। হ্যাঁ, মানে আজ মনে আমার চাকরি হয়ে গেছে। তো বলতে যে তোমার স্যালারির টার্গেট কী। আমি বললাম যে স্যালারির টার্গেট কী। তো আমি ভাবলাম যে কি করব। তো আমি বলছি যে 25,000 টাকা দিতে হবে। আচ্ছা, তখন মুক্তি আপু নামে একজন ছিলেন আর্কিটেক্ট। তো উনি বলতেছেন যে 25 মনে হয় দিবে না, সামথিং লাইক 22 হইতে পারে। তো আমি ভাবলাম যে আবারও পাই, 22 পাইলে মন্দ কি। হ্যাঁ, মন্দ তো না। আরে ভাই চাকরি হইতেছে না, চাকরি হয়ে গেছে এখন এখানে তো প্রোফাইলে। পরে আমি বললাম যে ঠিক আছে, তো মুক্তি আমাদের সবার সাথে একটু গল্প টল্প করে, এখানে আরও যারা ছিলেন সিনিয়ররা, গল্প করে আমি চলে আসছি। চলে আসে আমি আজিমপুর বাস, বললাম যেটা আজিমপুর থাকতাম, আজিমপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি, মানে ইডেন কলেজ পার হয়েছি। এই সময় মুক্তি আপার ফোন করে বলতেছে, বস বলছে তুমি দ্রুত জয়েন করো। এটা আসলে কি হইলো? জাস্ট আমি পরে যে অফিসে চাকরি করতাম ওদের এখানে গিয়ে আপনি গেছেন, আপনার কাছে জানতে চাইলো কত স্যালারি জব হয়ে গেল? হ্যাঁ, মানে ওই মানে তারপরে যে জব করতাম ওদেরকে একটা সময় দিয়ে ওদেরকে একটু কাজ টাজ যেগুলো আছে এগুলো বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আমি প্রোফাইলে জয়েন করলাম। মানে এখানে একটা জিনিস কি আমি একটু মাঝে মাঝে মনে হয়, একটা কথা আছে কিন্তু, যে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়, একটা কথা বলে না। বুয়েটে পড়া কিংবা প্রোফাইলে চাকরি, ইভেন পরবর্তীতে আমার নিজের ফার্ম দেওয়া, ওই পুরো এই 3টা বিষয়ে কিন্তু আমার ভিতরে একটা বিরাট ইচ্ছা ছিল। সাবকনশিয়াস মাইন্ডে সবসময় রান হইতো, সবসময় রান হয়েছে। এবং এইগুলো কিন্তু আমার জীবনে কিন্তু আসলে একদম বাস্তবেই ধরা দিছে। এটা তাহলে বাচ্চাদের, স্টুডেন্টদের যারা এখন পড়াশোনা করবে তাদের মাইন্ডে থাকা উচিত, যদি কিছু হইতে চায়। হ্যাঁ, মানে আমার কাছে যেটা মনে হয় যে কেউ যদি কিছু একটা করতে চায়, তার না ইচ্ছা শক্তিটা দৃঢ় হইতে হবে। দৃঢ় হইতে হবে, প্রকাশ না পাইলেও ওই ভেতরে তো থাকে। সবসময় তোমার ভিতরে এটা কিন্তু কুরে খাবে। যেমন এই ব্যাপারেও যদি বলি, প্রোফাইলে তুমি জয়েন করলাম, স্যালারি কথা মুক্তি হবেও বলতে পারছে না। 1 মাস পরে যখন স্যালারি পেলাম দেখলাম ঠিকই খামে, মানে 25ই কিন্তু। ওকে, তো মোর ইন্টারেস্টিং। তো ব্যাপারটা করছে যে তখন অন্যরা কি পায় বললাম 15 পায়, সেখানে আমি 25 পাচ্ছি। মানে আমার জন্য একটা বিরাট হেল্প। আর আমার ঘর সংসার আছে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার জন্য তো এটা একটা বিরাট হেল্প। আর বস আর কি সালাম স্যার তো আমাদেরকে, মানে আমি বলবো যে উনি আমাকে বিশেষ স্নেহ করতো, বিশেষ স্নেহ। এটা আমি আপনার মধ্যে কি দেখছে এত স্নেহ, এত স্যালারি, এত সম্মান? এটা আমি জানি না উনি আমাকে কি দেখছিলেন। আমি ওনাকে, ওনার ওয়াইফ, উনিও আর্কিটেক্ট, উনি দুজনকে আমি খুবই সম্মান এখন করি। দেখা সাক্ষাৎ এখন খুব একটা হয় না, কিন্তু আমি ওনাদের কথাও সবসময় বলি যে আমার মনে হয় আপনি যে প্যাশনেটেড ছিলেন ওই ব্যাপারটা ওনাদের চোখে ধরা পড়ছে। হতে পারে, কারণ কি উনি তো অনেক বড় মাপের ছিলেন এবং বিজনেসও খুব ভালো বুঝতেন। তো ওনার তো একটা আলাদা দৃষ্টিভঙ্গি এবং আচ্ছা বিচার করার একটা ভার তো, মানে বিবেচনা বোধ তো তার ছিল। তো উনি কেন কিভাবে করছেন সেটা আমি জানি না, কিন্তু এটা এখনও আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আমি প্রোফাইলে চাকরি করতে চাইছি কিন্তু আমি সিভি দেই নাই, এবং আমি ইন্টারভিউতে গিয়েছি, আসলে উনি আমার ইন্টারভিউ নেন নাই। উনি শুধু আমাকে একবার দেখে বলছে উপরে ওনাকে নিয়ে যাও। আপনি যত নেগোশিয়েট করছেন ততই। হ্যাঁ, তো এটা আমার কাছে মাঝে মাঝে লাকও ফেভার করছে। আবার হয়তো যে যেটা বললাম, যেটা ইচ্ছা শক্তির একটা জোর থাকে, তো এটাও একটা কারণ হতে পারে আর কি। সো হোয়াট অ্যাবাউট দেন 3 পয়েন্টস কনসালটেন্ট কিভাবে আসলো?
সেটা ওটা ওকে কাকতালীয়, না, এটা একেবারেই কাকতালীয় না। ইন্টেনশনাল। এটা তো বললামই, আমি যখন থার্ড ইয়ার পাস করি তখন থেকে তো টার্গেট যে আমি নিজের প্র্যাকটিস দিব। কবে দিব সেটা তো আমি জানি না, সেই সময়টা তো আমি জানি না কবে দিব, কিন্তু দিব, আমাকে দিতে হবে। আমি নিজের একটা প্র্যাকটিস সেট আপ করতেই হবে, এইটা আমাকে সবসময় মাথায় থাকতো। যেমন আমি তোমাকে বলি, আমি যখন প্রোফাইলে জয়েন করলাম মনে হয়েছে প্রথম 2 বছর আমি খুব নির্বিঘ্নেই কাজ করছি, শেখার চেষ্টা করছি, প্রচুর আমি সময় দিছি। একটা সার্টেন পিরিয়ড পরে আমার মনে হতো যে আমি তো কাজ করতে চাই, একটা প্র্যাকটিস দিতে হবে, কিন্তু প্র্যাকটিস দিতে গেলে তো বা প্র্যাকটিস করতে গেলে কাজ থাকতে হবে। দেখো বিষয়টা, কাজ থাকতে হবে, তো কাজ না আসলে তো আর আমি প্র্যাকটিস করতে পারবো না। আমার হাতে তো আর যেহেতু একটা মফস্বল শহর থেকে, একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, আমার তো ওরকম আসলে সত্যি বাংলা যেটাকে বলে যে মামা চাচার জোর, হ্যাঁ, ওই মামা চাচার জোর তো আমার নাই। তাহলে আমি কীভাবে কী করবো? তো আমি চিন্তা করতাম কাজ কীভাবে আসে, অমুককে দেখি চাকরির পাশাপাশি কিছু কাজ করে নিজেকে একটু গড়ে তুলতেছে, আমার তো আসে না, আমার কিভাবে আসবে? এই যে আবার সেই ইচ্ছা ভিতরে কিন্তু আমাকে পেন দিচ্ছে যে আমারও তো একটু একটু করে কাজ করে নিজেকে গুছাইতে হবে, শুধু চাকরি তো আমি করবো না, চাকরি তো আমি কন্টিনিউ করতে চাইও না, তাহলে কিভাবে হবে? এই করে করে কী হলো, কিছুদিন পরেই না একটা দুটো করে ব্যক্তিগত কাজ আসা শুরু হইলো। এটা কিভাবে আসা শুরু করলো? আপনি তো ক্লায়েন্ট খুঁজতেছেন না, অটোমেটিক আসতেছে কিভাবে? ওই যে তোমার ইন্টেনশনে তোমার ভিতরে আছে, কিন্তু ওই যে সাবকনসিয়াস মাইন্ড যেটা বললো আর কি, না আপনি ভেতরে ভেতরে চিন্তা করতেছেন, মানুষ জানবে কিভাবে? মানুষ জানতে হবে না। আমি তোমাকে একটা জিনিস বলি, চলে আসে। আমি তোমাকে একটা জিনিস বলি, মানুষ তার চিন্তা ভাবনা দ্বারা আসলে নিয়ন্ত্রিত হয়। এখন এই নিয়ন্ত্রণটাকে আমরা মানে যারা হয়তো কোর বিলিভার তারা বলবে যে এটা সৃষ্টিকর্তাই তোমার জন্য ম্যানেজ করে দিচ্ছেন, কিন্তু যারা হয়তো কোর বিলিভার না তারা কিন্তু চিন্তা করবে ওইটাই, যে কারণ আমরা এটাকে, তারা কিন্তু ওইভাবেই ভাবে, মানে তুমি যা চিন্তা করো তোমার কর্মে সেটার প্রতিফলন হয়। সো আমি অ্যাজ এ বিলিভারই বলি বা নন বিলিভার যেভাবেই বলি না কেন, আমার ভিতরে তো আসলে কাজ করেই যাচ্ছে যে আমাকে কাজ করতে হবে, আমার কাজ আসছে, আমার তো কোনো কাজ আসে না, কিন্তু আমি তো প্র্যাকটিস করতে চাই, আমার একটা ফার্ম দিতে হবে। এবং তারপর থেকে আমি এটা কিন্তু ব্যাপারটা না যে আমি ওই দিন চিন্তা করছি আর ওই দিনই এসে পড়ছে, এটা আমার ভিতরে কিন্তু কুরে কুরে খাচ্ছে, আমাকে পেইন দিচ্ছে, এবং মাঝে মাঝে আমি ভুলে যাই, আবার হঠাৎ করে আমাকে পেইন দেয়। একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি তখন, হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি। তো এই পর্যায়ে কিন্তু আমার কিছু কিছু টুকটাক ছোটোখাটো কিছু প্রাইভেট কাজ আসা শুরু হইলো। তো প্রাইভেট কাজ, আমি তো চাকরি করি, কি করব, তখন চাকরি থেকে এসে বাসায় আসতে আসতে 7:30 7টা এরকম বেজে যেত। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে, আমার মনে আছে যে আমি একটু রাত জেগেও কাজ করতাম, রাত 1:30 2টা পর্যন্ত বেজে যেত। তো ওই সময়টাতে কিন্তু আমি একটা ভালো পরিশ্রম হয়েছে আমার, একদিকে অফিসের চাকরি আর একদিকে হচ্ছে আমার কিছু কত সালের দিকে এটা? 2012। ওকে, 12 কথা বলবো, শুরু আমি কাজ করছি। কিন্তু তার জন্য কিন্তু আবার এই না যে আমি আবার প্রোফাইলে গিয়ে আমি আমার কাজের মানে ওই কাজটাকে আমি হ্যাম্পার করছি কিংবা আমি গুরুত্ব দিচ্ছি না, তা না। ওখানে যেটা আমার সময় দেওয়ার বা আমার রেসপন্সিবিলিটিতে অনেস্টলি যেভাবে করা যায় সেটা করছি, কারণ আমি কখনো আমার ব্যক্তিগত কাজ নিয়ে প্রোফাইলে যাই নাই। কিন্তু এটা কিন্তু সত্যি কথা, মানে যে যেভাবেই বলুক না কেন, আমরা যারা আসলে ইঞ্জিনিয়ার কিংবা আর্কিটেক্ট, তাদের কিন্তু কিছু প্রাইভেট কাজ তৈরিই হয়, এটা হয়ে যায়, এটাকে কেউ আটকাতে পারবে না, এটা হয়, সেটা আত্মীয় স্রোতে হোক, বন্ধু বান্ধব হোক বা অচেনা যে কেউ হোক, এটা কিন্তু হয়, এটা একটা প্রক্রিয়ার মধ্যেই থাকে। এই প্রক্রিয়ায় আস্তে 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 যেটা হলো 2014-তে আমি একজন ক্লায়েন্ট, ওনার নামটা আমি বলছি না, উনি বিভিন্ন সময় আমাকে বলেন যে কোথাও আমার নাম নেওয়ার দরকার নেই। তো ওনার কাছ থেকে আমার মনে আছে যে আমি একসাথে 4টা-5টা কাজ পেয়ে গেছি শুধু ওনারই, এবং কাজের ভ্যালুও ভালো, বেশ ভালো, বেশ ভালো। কারণ ছোট্ট করে একটু বলি, তখন আমি যে স্যালারি পেতাম, আমি দেখছি যে ওনার যে কাজের ভ্যালু থেকে যে আমার ইনকামটা হবে, আমি 2 বছর চলতে পারবো। হিউজ।
মানে আমি যে স্যালারি পাই মানে ধরো 1 বছরে যে স্যালারিটা পেতাম, আর ওনার ওই 4-5টা কাজ থেকে আমার প্রায় 1.5 থেকে 2 বছরের ইনকাম চলে আসবে। আমার তখন মনে হলো যে দিস ইজ দ্য পিক টাইম টু কোয়াইট মাই জব। আমি যদি এখন না ছাড়ি তাহলে এই সুযোগটা আমার জীবনে আর আসবে না, কারণ যেখানে আমি 1.5 থেকে 2 বছরের ইনকাম আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তা আর কবে ছাড়বো? টার্নিং পয়েন্ট। ইয়েস, আমি তখন 2014 সেপ্টেম্বর মাসে আমি রিজাইন লেটার দিই। তো বস মনে করছিলেন যে আমি হয়তো কোনো একটা রাগ বশত বা স্যালারি কি আরও বেশি চাই কি না সেই জন্য দিয়েছি কি না। পরে আমি বুঝাই বলছি যে না, আমি কোথাও জবে যাচ্ছি না, আমি আপনার আন্ডারেই জব করছি এতদিন, আর কোথাও জবে যাচ্ছি না। আমার নিজের ইচ্ছা ছিল যে নিজের জন্য একটা সেট আপ করবো, আমি সেটার জন্যই যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। তারপরে বলে কিন্তু আমি বের হয়ে আসলাম। এই 14 থেকে 3 পয়েন্টসের যাত্রা শুরু। গড, না আসলে এটা ইন্টারেস্টিং ভাই, এটা পডকাস্টই বলেন না যেখানেই বলেন। আচ্ছা, তপন ভাই, আমি আপনার ওয়েবসাইট 3 পয়েন্টস কনসালটেন্ট, এখানে পাবলিকেশনস দেখতে পাচ্ছি অনেকগুলা এবং অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি অনেকগুলা, রাইট? ভাই আপনি কতগুলো অ্যাওয়ার্ড পাইছেন এখন পর্যন্ত, ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, নিউজে? 6-7টা হবে বোধ হয়। 6-7টা হবে না? কোথায় আছে অ্যাওয়ার্ডগুলো? ও, অ্যাকোলেটস না? সো ভাই আপনি হলেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন। জাপান আইডিপিএ অ্যাওয়ার্ড, সিএএ অ্যাওয়ার্ড 2024, আইএবি অ্যাওয়ার্ড 2023, বাংলাদেশি এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য নোটেবল অ্যান্ড ওনলি ওয়ান অ্যাওয়ার্ড ন্যাশনালি। এটা বাংলাদেশে এটা আরও অনেকেই দেয়, বারজারও দেয়, কিন্তু আইআইবি অ্যাওয়ার্ড হচ্ছে বাংলাদেশের সব থেকে, এই সেক্টরে আর্কিটেকচার সেক্টরে সব থেকে পুরনো এবং প্রেস্টিজিয়াস। অ্যান্ড অলসো লন্ডন ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ কম্পিটিশন 2022 অ্যাওয়ার্ড, তারপর আউটস্ট্যান্ডিং প্রপার্টি অ্যাওয়ার্ড লন্ডন, আর্কিটেকচার মাস্টার প্রাইজ। এত তো অ্যাওয়ার্ড পেয়েছেন ভাই, আপনার কাজ এখানে প্রজেক্টস আছে অনেকগুলা, 50টা প্লাস। জিনাত বাটিকে নিয়ে একটু বলেন, এটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, যদি ইন্টারনেটে সার্চ দেন জিনাত বাটিকা নামে, ইউ উইল বি ইমপ্রেসড। আচ্ছা, আমি জানি, আমি তো নিজেরটা নিজে দেখি, মাঝে মধ্যে নিজেরটা নিজের দেখতে তো কান্না ভালো লাগে। আমি এটা দেখি যে আমি এরকম একটা বাড়ি করবো। কারণ হচ্ছে জিনাত বাটিকাটাও কিন্তু খুব মজার একটা বিষয়। মানে আমি তার আগে তো আমার ব্যক্তিগত জীবন, পড়াশোনা বা প্রোফাইলে কীভাবে আমার জব হইলো, ওগুলো যেমন ইন্টারেস্টিং, আর্কিটেকচারটা পড়তে যাবো সেটাও যেরকম আমার লাইফে এক বেশ ইন্টারেস্টিং বিষয়, জিনাত বাটিকাটাও তাই। ওকে, জিনাত বাটিকাটাও তাই। জিনাত বাটিকার ওনার হচ্ছে নাসির ভাই, এমডি নাসির উদ্দিন, নাসির ভাই। তো নাসির ভাইয়ের সাথে আমার পরিচয়টা হচ্ছে, আমাদের এক ভাই আছে, ওনার নাম হচ্ছে মামুন ভাই। মামুন ভাই একসময় অ্যাসেটে ছিলেন, অ্যাসেটের উনি মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলেন। এই মামুন ভাইয়ের থ্রুতে হচ্ছে নাসির ভাইয়ের সাথে পরিচয়। তো পরিচয়টা কীভাবে, যে ওই নাসির ভাইয়ের ড্যামরাতে একটা ফ্ল্যাট নিয়েছে, ওখানে উনি কিছুটা টুকটাক বোধ হয় ইন্টেরিয়র বাই টাইপের কিছু করাবে আর কি। তো আমরা তো বিল্ডিংয়ের প্রজেক্টের পাশাপাশি ইন্টেরিয়রের কাজও করি, আমাদের ফার্ম করে। তো তখন নাসির ভাইয়ের সাথে আমি মিট করব কোথায়, ফোনে কথা হইলো যে উনি সোনারগাঁ হোটেলের সামনে উনি থাকবেন, ওখান থেকে আমাকে উনি পিক করে নেবেন। তো ওটা আমার অফিসের কাছেও হয়, আমার সুবিধা, আমার অফিস যেহেতু পান্থপথে, কলাবাগান। তো আমি ওখানে ওনার সাথে উঠলাম। ওঠার পরে উনি প্রথম যে কথাটা আমাকে বললেন, ভাই কেমন আছেন। বিলিভ মি যে আমার কাছে এত ভালো লাগলো, কারণ সাধারণত আমরা তো যে কেউকে দেখলে প্রথমে একটা সালাম দিই, রাইট? উনি তা না, উনি বললেন ভাই কেমন আছেন। আমার কাছে মনে হলো যে এরকম করে তো কেউ বলে না, কেমন আছেন। ইন্টারেস্টিং। আমার ওনার এক কথাতেই আমি বললাম যে, আমি খুব একটা হাসি দিয়ে বললাম যে ভালো আছি, আপনি কেমন আছেন। তো আমি তো ওনার সাথে গেলাম ড্যামরায়, ওনার যে ছোটো একটা কাজ ছিল ওটা দেখলাম। তো তারপরে উনি আরেকদিন ফোন দিলেন। ফোন দেওয়াও ওদিনই প্রথম বললেন ভাই কেমন আছেন। আমি বুঝলাম এটা ওনার অভ্যাসই, উনি মানুষকে কেমন আছেন দিয়েই তার আসলে কথাটা শুরু করেন। এবং আমার কিন্তু এই বিষয়টা খুবই ভালো লাগছিল, কারণ এটা আমি তো দেখি না সাধারণত। আমরা কাউকে ফোন দিলে একটা সালাম দিই বা হয়তো কাজের কথাই চলে যায়, বাট তার কুশলাদি জিজ্ঞেস করার বিষয়টা শুরুতেই এটা আমরা সাধারণত করি না।
তো উনি একদিন আমাকে ফোন করে বললেন, আমি তখনও আজিমপুর থাকি, তখন আমি অলরেডি আমার অফিস দেওয়া হয়ে গেছে, মানে 14তে অফিস দিলাম, জিনাত বাটিকার কাজ ডিজাইন শুরু করি তো 17-র দিকে আর কি। হ্যাঁ, তো উনি 17 না তো সরি, জিনাত বাটিকার কাজ শুরু করি বোধহয় 16র দিকে আর কি, 19-এর দিকে এটা আর কি কাজটা শেষ হয় আর কি। তো উনি আমাকে বললেন যে ভাই আমি একটু ছোট্ট একটা কাজ, একটা আপনার হাতে একটা পরামর্শ আছে। ঠিক আছে, পরামর্শ কি? আসে বললো যে ভাই আমি তো বাড়িতে একটা কাজ করতেছি, একটা ডুপ্লেক্স করতেছি, এটার ফাউন্ডেশন হয়ে গেছে। মানে খেয়াল করেন, জিনাত বাটিকা কিন্তু 0 থেকে আমার কাছে নাই, ফাউন্ডেশন ডান। ফাউন্ডেশন কে করছে? এই এলাকার কাউকে দিয়ে একটু করাইছি, এখন উনি আর এখান নাই, উনি দেশে থাকেন না বা এরকম কিছু একটা আমাকে বলতেছে। তখন আমার কাজটা এভাবে থেমে আছে, আপনি যদি একটু দায়িত্বটা নিতেন। তা আমি বললাম যে আপনি ফাউন্ডেশন করে ফেলছেন, এর তো অনেক কাজই শেষ। বলতে ভাই ফাউন্ডেশন শুধু করে ফেলি নাই, আমার আগামী 7 দিনের মধ্যে প্রথম ছাদের ঢালাই হবে। যে কি বলেন, এই অবস্থায় কি দায়িত্ব নিব আমি? কয়ে ভাই আপনি পারবেন, আপনি এটা দেখেন ভাই। পরে বললাম যে দেখছি। তো আমি তার বলছে আমাকে তাহলে সমস্ত ফ্লোর প্ল্যান পাঠান, অন্যান্য যা যা আছে আপনার কাছে পাঠান, যাই আছে পাঠান। যা হয় আর কি, একটা মানে গ্রামে যে ডিজাইন করলে আসলে খুব বেশি আসলে রিসোর্স থাকে না, ওই 2-3টা পাতা দেখি, হ্যাঁ যা হয় 2-3টা পাতা। তো আমি বললাম যে এ দিয়ে আপনি এত বড় কাজ করে ফেলতেছেন, দেখি কী করা যায়। বললে আমি একটু সময় নিলাম, নিয়ে ওনাকে প্রথমে বললাম একটা কাজ করেন, এটা তো আমাকে আসলে পুরোটা ডিজাইন করতে হবে, আবার এখানে কলামও আগে থেকেই সেট হওয়া, যেহেতু ফাউন্ডেশন হয়ে গেছে, আপনি ছাদ ঢালাই করবেন, আমার কিছু হাত পা বাঁধা আছে, আমি তো একেবারে ফ্রিলি কাজটা করতে পারবো না। হ্যাঁ, শূন্য থেকে একটা কাজ করার এক জিনিস, আর এখানে অলরেডি কিছু হয়ে আছে। আর স্ট্রাকচার হয়ে যাওয়া মানে কি, আপনি একটা গ্রিডের মধ্যে ঢুকে গেছেন, আসলে আপনি তখন ফ্রি না। তো আমি বলছি তাহলে তারপর আমি চেষ্টা করব, আপনি আপাতত ছাদ ঢালাই দিবেন, আপনি প্রথম ছাদটা আমি কিছু চেঞ্জ করতেছি, ঠিক আপনার আগের যিনি করে দিয়েছেন এইভাবে না, আমি কিছু চেঞ্জ করে দিচ্ছি, আপনি এইভাবে প্রথম ছাদটা ঢালাই করেন, কারণ এর সাথে মিলিয়েই কিন্তু আমি আবার পুরোটাকে ডিজাইন করবো। বলছে ভাই আপনার যেটা ভালো লাগে আপনি আমাকে দেন, মানে উনি আমাকে এইভাবে রিলাই করাটা শুরু করে দিল। তো আমি প্রথম ছাদের ঢালাইটা আমি অনেক কিছু চেঞ্জ করে আমি ওনাকে দিলাম, কারণ কলামটাকে ঠিক রেখে যতটুকু কি করা যায়। পরবর্তীতে সময় নিয়ে আমি বলছি পরের ছাদটা কিন্তু ভাই দেরিতে ঢালাই হবে, কারণ আমাকে ডিজাইনের সময় দিতে হবে। এটা কততলা ফাউন্ডেশন ছিল? ফাউন্ডেশন 2তলারই ছিল। 2তলা ফাউন্ডেশন, 1তলার ছাদ হবে। হ্যাঁ, আপনি পরেরটা ডিজাইন করবেন। হ্যাঁ, পরের থেকে পুরোটাই করবো একেবারে ল্যান্ডস্কেপিং সহ, একদম ফুল প্রজেক্ট যা যা আছে একদম। হ্যাঁ, তো এই অবস্থায় উনি আমাকে দিলেন, আমি কিন্তু ছাদের ডিজাইন পাঠাই দিচ্ছি, আমি তো সাইট ভিজিট করি নাই, সাইটে যাই নাই। আমি বলছিলাম যে আমার তো সাইটে যাওয়া দরকার। প্রথমে সাইটে পরে যাবেন, আপনাকে আমার ফ্লোরের একটা কিছু দেন, ক্লায়েন্টরা যেরকম তারা ওরা করে আর কি। হ্যাঁ, আমিও প্রথমে দিলাম যে বা ঠিক আছে, আমি ভাবলাম যে আমি না এতটা গুরুত্বও দিই না, ঠিক আছে চাচ্ছে একটা দিই। হ্যাঁ, খুব যে সিরিয়াসলি আমিও নিয়েছি ব্যাপারটা তা না। তো পরে প্রথম ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে উনি একদিন আসছে, এসে বলছে তো দাদা আপনি একটু পুরো দায়িত্ব নেন, এবং আপনার জন্য আমার কী করতে হবে আপনি বলেন। হ্যাঁ, আপনি দায়িত্ব নেন, আমার এই প্রজেক্ট আমি এটা থাকবো, এটা আমার একটা স্বপ্নের প্রজেক্ট, আপনি আমার এটা গুছাইয়া দেন। এই পরে প্রজেক্টের সাথে আমার ইনভলভ হওয়া এবং আমার মনে আছে যখন আমি পুরো প্রজেক্টটা ডিজাইন করলাম, একেবারে ল্যান্ডস্কেপ বা কিছু এখানে কিছু রেস্ট্রিকশন ছিল আরও কিছু, কিন্তু সব কিছু নিয়েই যখন ডিজাইন করলাম, ওনাকে প্রেজেন্টেশন দেওয়ার পরে উনি আমাকে বলছেন এটা কি আমার প্রজেক্টটা এতক্ষণ দিলেন? আমি বললাম যে আপনার প্রজেক্টই তো এতক্ষণ দিলাম, আর কারটা দিব। সুপার নাইস। এবং উনি বললেন যে ভাই আমার কোনো কথা নাই, আপনি এটা তৈরি করেন। তার মানে আপনার একটা অ্যাবনর্মাল থিং যেটা একদম রেডি না, এটা একজন আর্কিটেক্টের হাতে আসার পরে এটা একটু সুপারব হয়ে যায়। সেটা সুপার সব সময় হয়ে যায় ব্যাপারটা আসলে তা না, এটা ডিপেন্ড করে কিসের উপর। সুপার করে ফেলাটা বড় কিছু না আসলে। এখানে আসলে একটা জিনিসকে তো আসলে বুঝতে হবে আপনার, মানে ফিল দিয়ে আপনাকে ফিল করতে হবে, আপনার তার ফাংশনটা বুঝতে হবে, তার রিকোয়ারমেন্টস আপনাকে বুঝতে হবে, তারপরে ফিল করতে হবে। সব কিছু অনেক কিছু নিয়ে তো আসলে একটা প্রজেক্ট তৈরি হয়। কোনো একজন আর্কিটেক্ট যখন একটা কাজ নেয়, শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা কি থাকে? ফার্স্ট কি করে, দেন স্টেপ বাই স্টেপ। এখানে যেটা হচ্ছে, প্রথম যখন একজন ক্লায়েন্ট আসেন আমাদের কাছে আর কি, আমরা যেটা করি বা সচরাচর সবাই যেটা করে আর কি, ক্লায়েন্ট আসলে যেটা হয় প্রথমে কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটাই কিন্তু আমরা আগে শুনি, উনি কী করতে চান এখানে।
সে ধরেন আপনার একটা 5 কাঠা প্লট, Yeah. কোথায় সে ঢাকার বসুন্ধরার কথাই বলি, Okay. ওখানে একটা 5 কাঠা প্লট। আচ্ছা, 5 কাঠা প্লট মানেই যে সবাই একরকম করবে তা তো না। কেউ হয়তো সিঙ্গেল ইউনিট করবে, মানে প্রতি ফ্লোরে একটা করে ইউনিট করবে, কেউ হয়তো প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট করবে, কেউ বলবে ভাই আমি নিজের জন্য একটা 4তলা করবো বা 3তলা করবো। তো আপনার আগে তার রিকোয়ারমেন্টসটা তো শুনতে হবে। Yeah. রিকোয়ারমেন্টসটা শোনার পরে দেন তারপরে যেটা হয় যে তাকে কিন্তু একটা ফর্মাল মানে একটা অফার লেটার কিন্তু আসলে আমরা তাকে সাবমিট করি। Contract. হ্যাঁ, অফার লেটার অ্যাকচুয়ালি আমরা তাকে কি কি সার্ভিস দিব এবং ওই সার্ভিসের এগেনস্টে আসলে আমরা কি ধরনের পেমেন্ট নিব আর কি, এই ধরনের, এবং আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এইগুলো দিয়ে তাকে আসলে একটা অফারে আমরা সাবমিট করি। যদি উনি অফার অ্যাকসেপ্ট করেন দেন আমরা কিন্তু আসলে নেগোসিয়েশনের সুযোগ নেই? নেগোসিয়েশনের সুযোগ কিছুটা থাকে। Okay. এটা একটা মার্জিন লেভেলে থাকে, Okay, got it. একটা মার্জিন লেভেলে থাকে। বিষয়টা এমন না যে আমি একেবারে ফিক্সড, অনেক ক্ষেত্রে ফিক্সড হয়, অনেক ক্ষেত্রে হয়তো কিছুটা নেগোসিয়েশনের অপশন থাকে। দেন তারপরে কিন্তু উনি যখন অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করার পরে একটা অ্যাডভান্স পেমেন্টের ব্যাপার থাকে এবং আমাদের সাথে একটা এগ্রিমেন্টের ব্যাপার থাকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে। তারপরে আমরা সাইটটা ভিজিট করি এবং আমাদের কাজ ডিজাইন শুরু হয়। তো ডিজাইন ফেজে একটা লম্বা সময় যায়, কারণ ডিজাইনটা অনেক সময় এক প্রেজেন্টেশনে ওকে হয়, আবার অনেক সময় ক্লায়েন্টদের তো কিছু অবজারভেশনও থাকে, হ্যাঁ, অনেক কিছু নিয়ে আবার ওই অবজারভেশনের উপর আবার কিছুটা ডেভেলপমেন্ট হয়। দেন 3D হয়, তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন, ইলেকট্রিক্যাল সেক্রেটারি, অন্য যে আমাদের সাপোর্টিং আপনারা কি ধরনের সার্ভিস দেন? আমরা আর্কিটেকচারালটা তো আমাদের কোর মানে সার্ভিস, তার পাশাপাশি স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, ফায়ার এগুলো আমাদের অ্যাসোসিয়েটস আছেন, ওকে, তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন করে ওই সার্ভিসগুলো আমরা দিই। গড। তারপরে ডিজাইনের যেটা বলছিলাম যে অন্যান্যদের ডিজাইনগুলো আমরা দিই, তাদের সাথে আমাদের কোঅর্ডিনেশন হয়। ডিজাইনের তো আমরা জমা দিলাম, বা অন্যান্য ব্যাপারে হেল্প করা, যেমন বিভিন্ন অ্যাপ্রুভাল যে নিতে হয়, পৌরসভায় হইলে পৌরসভা, বা ঢাকায় হলে বা রাজুক, এগুলো থেকে বা সিটি কর্পোরেশন থেকে যে অ্যাপ্রুভাল নিতে হয়, সেই অ্যাপ্রুভালের ব্যাপারে আমরা প্রপার তাকে ড্রয়িং দিয়ে আমরা হেল্প করি। পাস হওয়ার পরে তো কাজ শুরু হবে, কাজ শুরুর পরে কিন্তু একটা বিরাট মানে দায়িত্ব আছে, যেইটা আমাদের দেশে একটা বিরাট গ্যাপ হয়ে থাকে। মানে এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হয় অনেকের ক্ষেত্রে, যে আমি তো ডিজাইন করলাম একরকম, কিন্তু আমি এক সময় হয়তো সাইটে গিয়ে দেখলাম আমার ডিজাইন আর আমি আমার বিল্ডিং চিনতে পারছি না। হ্যাঁ, দুইটার মধ্যে একটা বিরাট গ্যাপ হয়ে আছে। এটা আমাদের খুব আমাদের এই সেক্টরে একটা খুব কমন অভিযোগ বলবো, এবং একটা সিনারিওটাও বলবো। কিন্তু এটা আমরা আমাদের প্র্যাকটিসে বলবো, আমাদের 3 পয়েন্টসের প্র্যাকটিসে আমরা কিন্তু এটা খুব স্ট্রংলি মেনটেন করি, এবং আমি এটা নির্দ্বিধাই বলবো যে আমাদের 3 পয়েন্টসের কাজগুলোর ক্ষেত্রে ক্লায়েন্টের দিকে যে অভিযোগটা, যে ক্লায়েন্ট কথা শোনেন না, বা ক্লায়েন্ট আমি একরকম ডিজাইন করলাম হলো আরেক রকম, এই অভিযোগ আমাদের প্রায় নাই বললেই চলে। ওকে, প্রায় নাই বললেই চলে, কারণ হচ্ছে আমরা চেষ্টা করি এমনভাবেই একটা রিলেশন তৈরি করতে যেন আমার ডিজাইন এবং কাজের মধ্যে একটা ভালো সামঞ্জস্য, ডিজাইন এবং আমার যেটা এক্সিকিউট হচ্ছে আমার, সেখানে যাতে একটা চমৎকার সামঞ্জস্য থাকে, এবং মনে হয় যে হ্যাঁ আমি যা ডিজাইন করছি আসলে অলমোস্ট তাই হয়েছে। দীর্ঘদিন পরে বা একটা সময় গিয়ে দেখবো যে আমার ডিজাইন আমি চিনতে পারছি না, এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা নাই, হয়নি। ওকে, দ্যাট ইজ ফাইন। বাট ইন দ্য মিন টাইম আমার একটা ছোটো কোয়েশ্চেন আছে, লাইক দ্যার ইজ সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড অলসো আর্কিটেক্ট। আমরা বুঝতে পারি না আসলে সিভিল ইঞ্জিনিয়ার কী করে আর আর যারা আর্কিটেক্ট তারা কী করে। আচ্ছা, এখানে একটা কথা বলি। প্রথম কথায় যদি বলি, একটা উক্তি আছে চমৎকার, আর্কিটেকচার বিগিনস হোয়ার ইঞ্জিনিয়ারিং এন্ডস। এখানে বিষয়টা হচ্ছে, আমি যদি আরেকটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে বা একটু সরলভাবে যদি বলি, একজন আর্কিটেক্ট কিন্তু একটা প্রজেক্টকে শূন্য থেকে শুরু করেন, ফাঁকা একটা ল্যান্ড, কিছু নেই, সেখান থেকে সে শুরু করে উনি প্ল্যানটা করেন,
প্ল্যানের সাথে অন্যান্য আরও যেসব আনুষাঙ্গিক তার কাজ থাকে সেইগুলো উনি করেন। অন্য যারা আছেন আমাদের অ্যাসোসিয়েটস তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, কাউকে ছাড়া কিছু হবে না, কারণ কনস্ট্রাকশন তো আলটিমেটলি একটা টিম ওয়ার্ক, এখানে একার ক্রেডিটে কিছু হয় না। ইভেন আমরা যদি চিন্তা করি যে আমরা আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারই সব, এখানেও ভুল। এখানে আমার কন্ট্রাক্টর আছেন, আমার ভেন্ডররা আছেন, আমার ফোরম্যান আছেন, ইভেন একজন লেবার আছেন। প্রত্যেককেই তার দায়িত্বটুকু প্রপারলি পালন করতে হবে, প্রত্যেককে। আমি আর্কিটেক্ট তো গিয়ে ইট হাতে নিয়ে রাজমিস্ত্রির মতো করে কাটতে পারবো না, কিন্তু আমি যদি রাজমিস্ত্রিকে বা আমি যদি কন্ট্রাক্টরকে বা একজন ফোরম্যানকে যদি তাকে এটা বোঝাতে পারি যে এই বিল্ডিংটা যেমন আমার ঠিক তেমনই তোমারও, ওন করার যে ব্যাপারটা, ওনিং, হ্যাঁ, এইটাকে যদি আপনি বা আমরা এস্টাবলিশ করতে পারি বা আমরা তাদেরকেও ফিলটা দিতে পারি, তাহলে আমার মনে হয় একটা প্রজেক্টের অনেকখানি হয়ে যায়। হ্যাঁ, তো সেই হিসাবে বলছি যে গুরুত্বপূর্ণ কিন্তু সবাই, কিন্তু আর্কিটেক্ট শুরুটা করে দেন, আর্কিটেক্ট যে প্ল্যাটফর্মটা রেডি করে দেন, ওকে, ওটার উপরেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার বলি আর অন্য যারাই আছেন তারা কিন্তু ওটাকে মানে গ্রাউন্ড ধরেই কিন্তু বাকিদেরকে কাজ করতে হবে। আর্কিটেক্টের যদি প্ল্যানই না হয়, সিভিল ইঞ্জিনিয়ার তো তার স্ট্রাকচারাল ডিজাইন করার সুযোগই পাবেন না, এবং সেম ইলেকট্রিক্যাল, ফায়ার কিংবা স্যানিটারি সেকশনে যিনি আছেন কেউই পাবেন না। তো শুরু, যে কারণে আর্কিটেক্টকে বলা হয় আসলে একটা কনস্ট্রাকশন টিমের লিডার, কারণ উনি আসলে সবাইকে গাইড করেন, কোঅর্ডিনেট করেন সবার সাথে। এবং আর্কিটেক্টকে কিন্তু ওই নজরটা রাখতে হয় বা এই খেয়ালটা রাখতে হয় যে অন্যান্য ইঞ্জিনিয়াররা তারা যে ডিজাইনটা দিয়ে আমাকে হেল্প করছেন সেটা আমাদের আর্কিটেকচার ডিজাইনের সাথে কোথাও কনফ্লিক্ট করছে কিনা, ওই কোঅর্ডিনেশনগুলো করতে হয়, ওই কোলাবোরেশনগুলোতে থাকতে হয়। এটা আরেকটু মজা করে বললে অনেকটা বলবো যে আর্কিটেক্ট টিম লিডার, কিন্তু আসলে সে টিম লিডার, সে আসলে অলরাউন্ডার। কারণ আর্কিটেক্টকে তার আর্কিটেকচার সম্পর্কে যেরকম অবশ্যই জ্ঞান থাকতে হবে, তার এখানে বেসিক ক্লিয়ার থাকতে হবে, পাশাপাশি সিভিল, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, ইভেন ইকোনমিক্স, পলিটিক্স, সাইকোলজি ইত্যাদি বিষয়ে কিন্তু তার একটা সম্যক ধারণা থাকতে হবে। লটস অফ কম্বিনেশন। ইয়েস ভাই একটু পানিটা দিন তো। এখন একটা ভাই কঠিন কোয়েশ্চেন করবো, বলো, যেটা ভাইরাল হয়ে যাবে। ধরেন পানি খাইতে খাইতে বলতেছি সব এভরিথিং উইল বি ক্যান্ডিড। সো ঢাকা হলো একটা মেগা সিটি, এত এত বিল্ডিং হচ্ছে, আপনার এত এত বিল্ডিং হচ্ছে, তো ঢাকার ল্যান্ড কি এটা সইতে পারতেছে, টলারেট করতে পারতেছে? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, এই যে ডিজাইনগুলোর মধ্যে কী কী জিনিসগুলো আপনাকে ফ্রাস্ট্রেটেড করে? আপনার তো 17 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। আচ্ছা, সেটা বলছি। প্রথমতই বলি, আর্কিটেক্ট এই কনস্ট্রাকশন যে পুরো যেটা বললাম টিম বা পুরো সোসাইটি, বা আমাদের সোসাইটির কথাই যদি বলি, খুব ছোট্ট একটা পার্ট, যদিও তার ভূমিকা কিন্তু অনেক। কিন্তু আর্কিটেক্টদের একটা মূল যে আমরা বলবো যে লিমিটেশনস আছে, সেটা হচ্ছে যে আমরা তো কোথাও কোনো নীতি নির্ধারণী ক্ষেত্রে খুব বেশি অবদান রাখতে পারি না। ওকে, আমি একটা বিল্ডিংয়ের ডিজাইনের কাজ পেয়েছি, আমি কিন্তু ওই বিল্ডিংটাকে সুন্দরভাবে করার চেষ্টা করব যেন ওই আশপাশের এরিয়াটাতে সে একটা ইমপ্যাক্ট তৈরি করতে পারে, আরও 10 জন হয়তো ইন্সপায়ার্ড হতে পারে একটা ভালো কাজ করার জন্য। কিন্তু রাষ্ট্রের সাথে আর্কিটেক্ট ঠিক নীতি নির্ধারকরা যেভাবে একদম খুব বোল্ডলি ইনভলভ থাকে, আর্কিটেক্ট তো সেভাবে ইনভলভ থাকতে পারে না। অনলি ডিজাইনিংয়ে থাকে। ডিজাইনিংয়ে থাকে কোথায়, সেটাও একটা একদম খুব চিন্তা করলে কিন্তু এটা আমাদের কনটেক্সটে এখনও ওই লেভেলে রিচ করে নাই। ওকে, আমরা ইন্ডিভিজুয়ালি হয়তো একটা প্রজেক্টকে সুন্দর করতে পারছি, কিন্তু সমষ্টিগতভাবে কালেকটিভলি কিন্তু এই সিটিটাকে সুন্দর করতে খুব একটা পারছি না। কালেকটিভলি যদি আমি এই সিটিটাকে সুন্দর করতে চাই, শুধু আমি একজন আর্কিটেক্ট বা আমরা আর্কিটেক্ট বা আরবান প্ল্যানার শুধু যারা আছে তাদের ক্ষেত্রে শুধু হবে না, এখানে তো সামগ্রিকভাবে আগে আসতে হবে। আমাদের যারা পলিটিক্যাল পার্সনরা আছেন, আমাদের যারা মানে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণীর ক্ষেত্রে আমলারা আছেন বা অন্য যারা আছেন, প্রত্যেককেই একটা
মানে প্রতিটা বিষয়ে খুব সিরিয়াসলি ভাবতে হবে, এটাকে হালকা করে ভাবার কোনো সুযোগ নাই। এবং আমাদের এখানে অনেক কিছু ওভারলুক করা হয় বলেই কিন্তু আমাদের সিটির আজকে এরকম হজবরল অবস্থা। আমরা কালেকটিভলি ভাবলে এই জিনিসটা হবে। এটা ছোটো একটা এক্সাম্পল দিই। সে ধরেন কোনো একটা গলিতে আপনি ড্রেনের কোনো একটা প্রবলেম হলো, আপনি দেখবেন যে ম্যানহোল কাভারটা একজন উঠায়া কাজ করে গেছে, ম্যানহোল কাভারটা আর গত 2 দিন 3 দিন যায় আর এটা লাগায় না। এটার মধ্যে একটা বাঁশ বা কিছু একটা দিয়ে একটা সাইন দেওয়া হয়, যে একটা সিগন্যাল দেওয়া হয়। কেন? তার মানে কোথায় প্রবলেম? কোঅর্ডিনেশনের প্রবলেম, কোলাবোরেশন নাই। তো আমাদের তো, আপনি যখন কালেকটিভলি কোনো একটা জায়গার উন্নতি চাবেন, আপনাকে কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশন ইজ এ মাস্ট। আমাদের কাজের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজড একটা বিষয় আছে, কিংবা আমরা বলবো যে এক সুতোই গাঁথা একটা হয়তো ফ্লেভার আছে, কিন্তু কোনোটার সাথে কোনোটা তুমি আসলে ম্যাচ করতে পারবে না। কিন্তু হয়তো যেটা পেতে পারো সেটা হচ্ছে কোথাও একটা স্টাইলের মিল পাবা। যে তার মানে কি, আমরা আসলে সুতোটা এক জায়গায় বেঁধে রাখি, কিন্তু আসলে পুঁতিগুলো সবকটা এক একটা আলাদা আলাদা। হ্যাঁ, এখন যে বিষয়টা তুমি যেটা বলছো যে না এইভাবে ডিজাইনটা হবে না, কেন হবে না? কম্পিউটারে যাওয়ার আগে আপনারা একটু আঁকিবুকি করেন? হ্যাঁ, আমরা আঁকি অবশ্যই, আমি হাতে আঁকি, এখনো আমি হাতে আঁকি। ওখান থেকে কিছুটা বোঝা যাবে আপনি একটা এক্সিস্টিং প্রজেক্ট করছেন, ওটাকেই জাস্ট এখানে রেপ্লিকেট করবেন? কম্পিউটারে যাওয়ার এটাও হবে না, ওটাও হবে না। এটা হবে না। যেটা হবে আমি একটু বলি তোমাকে, যেমন তুমি তোমাকে বোঝালে অবশ্যই তুমি বুঝবে। অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট আমরা যখন আসলে এগ্রিমেন্ট করি বা আমরা যখন এটার জন্য অ্যাসাইন হই, আমাদের প্রথম কাজ হয় হচ্ছে সাইট ভিজিট করা। ওকে। সে তোমার বাড়ি নেত্রকোনা, আমার বাড়িও নেত্রকোনা, কিন্তু আমি নেত্রকোনা সদরে থাকি, তুমি মদনে থাকো, মদন উপজেলায় থাকো। তোমার কনটেক্সট আমার কনটেক্সটে একটা পার্থক্য কিন্তু অবশ্যই আছে, অথচ আমরা একই জেলা, যেটা সেম না। তোমার ওই ল্যান্ডটা মদনে থাকলে আমাকে যেভাবে চিন্তা করতে হবে, নেত্রকোনা শহরের তেরিবাজার কিংবা বড়বাজার হলে আমার চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, ওটা একটু মফস্বল এলাকা, এটা শহর এলাকা। কনটেক্সট, তুমি মফস্বল বলছো, শহর বলছো, আমি এটাকে সামগ্রিকভাবে বলবো কনটেক্সট চেঞ্জ। ইয়েস। ওকে, সে আমি একটা এক্সাম্পল দিই আরেকটু ছোটো করে। গ্রামে তোমার একটা 5 একর জায়গার মধ্যে ছোট্ট একটা 2000 স্কোয়ার ফিটের বাসা করে তুমি বাড়িটা বাগান করতে পারো। শহরের একটা 5 কাঠা জায়গায় তুমি এই বিলাসিতাটা করতে পারবো না। এক্স্যাক্টলি। কারণ সামগ্রিকভাবে কনটেক্সট তো শুধু এইটা না যে আমার জায়গা বোঝাবো। কনটেক্সট মানে কিন্তু ওই জায়গা থেকে শুরু করে ওখানকার সোশিও ইকোনমিক স্ট্রাকচার সব কিছুই কিন্তু এখানের সাথে রিলেটেড। হ্যাঁ, তো সব কিছুর সাথে যখন এটা রিলেটেড থাকবে, আমি চট করে একটা ছবি এঁকে তোমাকে বলতে পারবো না যে এটা তোমার জন্য হবে। সো এটার পিছনে প্রচুর R&D করতে হয়। হ্যাঁ, আমাকে তোমার সাইট ভিজিট তো প্রথমে বললাম, তারপরে কি, তারপরে তোমার ওই সাইট ভিজিটে গিয়ে কিন্তু ওই কনটেক্সটকে আমাকে ভালো করে বুঝতে হবে। সাইট ভিজিটে গিয়ে খালি আমি তোমার সাইটটা ভিজিট করবো না, আশেপাশে অন্তত আমি যেটা করি, অন্তত 1 কিলোমিটার জায়গা আমি আশপাশ ঘুরি, আমি বা আমার টিম আমরা ঘুরি। তারপর আচ্ছা, ঘুরে আশপাশটা দেখি, ওইখানকার ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করি যে ওইখানকার অন্যান্য বিল্ডিংয়ের ক্যারেক্টারগুলো কেমন। কারণ কি, অনেক সময় সে ধরো আমি কোনো একটা জায়গায় ঘুরতে ঘুরতে দেখলাম যে প্রত্যেকটা বাসায় হয়তো রাস্তা থেকে 3-4 ফুট উঁচু থাকে, ম্যাক্সিমাম বাসায় হয়তো ধরো এরকম একটা ক্যারেক্টার দেখলাম। তার মানে এটা তো এখানকার একটা টিপিক্যাল ক্যারেক্টার, এবং তার পিছনে নিশ্চয়ই কোনো লজিক আছে, নাহলে সবাই এটাকে 3 ফিট 4 ফিট উঁচু করার কথা না, একটা লজিক থাকে। তাহলে আমি কিন্তু তখন খুঁজে বেড়ার চেষ্টা করবো যে এটা কারণটা কি। তখন তুমি স্থানীয়ভাবে কিন্তু আমাকে হয়তো বলবা যে দাদা, এখানে আমাদের আসলে প্রায়ই বন্যায় পানি উঠে যায়। তখন আমি কি করব, বন্যায় পানি উঠে যায়, তাহলে তুমি আমাকে কি লাস্ট 20 ইয়ার্সের বা অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্সের বন্যার ডাটাটা দিতে পারবা, কতটুকু পর্যন্ত হাইয়েস্ট উঠছিল। আমি কিন্তু ওই ডাটাটা মাথায় নিব, মাথায় নিয়ে তোমারটা করার সময় কিন্তু আমি ওইটাকে মাথায় রেখে এর থেকে আরো উঁচু করে প্রিন্টটা দিব, কারণ লাস্ট 10 ইয়ার্সের ডাটাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু ওইটা আমি কোথেকে পেলাম, ওই যে ঘুরতে ঘুরতে তো পেলাম প্রাথমিক ইনফরমেশনটা। তারপরে আমি হয়তো তোমাদের বাসার প্রত্যেকের সাথে কথা বলবো। সে ধরো তোমার
একটা 10 বছরের বাচ্চা আছে, তার রুমটা ডিজাইন করার সময় কি তোমার মতো হবে, তোমার মাস্টার বেডের মতো হবে? না। তারও তো একটা ওপিনিয়ন আছে। আবার ওইটাও খেয়াল রাখতে হবে যে ও কিন্তু আর 6-7 বছর পরে অ্যাডাল্ট হয়ে যাবে। সো ইন্টারমিডিয়েট পিরিয়ডটা খুব কম। সো কীভাবে আমি এটাকে ব্যালেন্স করব? অনেক কিছু ইনপুট তো দিতে হচ্ছে। এই যে অনেক কিছু আমাকে যে চিন্তা করতে হচ্ছে, এই জন্য চট করে কোনো ডিজাইন হয় না। ইয়েস। ইটস নট পসিবল। এটা যদি কেউ বলে, হি অর শি উইল বি রং। ওকে, তো ভাই ঢাকাতেও অনেক ভূমিকম্প প্রবণ, তো আর্কিটেকচার এই ক্ষেত্রে কিরকম ভূমিকা ফেলে? এটা তো খুবই চমৎকার কোয়েশ্চেন। শুধু ঢাকা কেন, বাংলাদেশে সামগ্রিকভাবে। বাংলাদেশই তো ভূমিকম্প প্রবণ একটা জায়গা। এবং এখানে আমাদের ফল্ট আছে, যেটাকে আমরা মানে আর্থের যে ফল্ট বলি, ভূমিকম্পের যে কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখেন? তো এখানে বাংলাদেশে তো যে ফল্টগুলো আছে এর মধ্যে তো ঢাকাতে তো একটা তাও কম্পারেটিভলি একটু সেফ আমি বলবো, রাদার দেন হচ্ছে এই ময়মনসিংহের যে বেলটা কিংবা চিটাগাংয়ের বেলটা, ওইগুলোর রিস্কগুলো আরও বেশি। ওকে। তো এখন ঢাকা রিস্কটা কোথায়? ঢাকার রিস্কটা হচ্ছে তার আসলে এই যে পপুলেশন যে কনজামশন আসলে, হ্যাঁ, মানে এটার যে ডেন্সিটি, হ্যাঁ, এটা হচ্ছে ডেন্সিটি, কিংবা আমাদের যে যেটা আগে একটু বলছিল যে ঢাকার মাটিতে যে পরিমাণ লোড, অনেক লোড। তো ঢাকার ব্যাপারটা হচ্ছে তার আসলে ওই অতিরিক্ত আসলে লোক সংখ্যা এবং অতিরিক্ত বিল্ডিং, এটা ঢাকার জন্য একটা বড় প্রবলেম। এখন শুধু ঢাকা না, আমরা ঢাকার বাইরে যে কোনো জায়গাতেও যখন বিল্ডিং করতে যাই, এই আর্থ কোয়েকের যে বিষয়টা, এটা তো অবশ্যই আমাদেরকে কনসিডারেশনে রাখতে হয়। কারণ আমার ডিজাইন অবশ্যই একটা ভাইটাল ইস্যু, যে আমি কীভাবে ডিজাইনটা করছি, আমার এই বিল্ডিংটা আমার আর্থ কোয়েকের সাথে কীভাবে রেজিস্ট করবে, হ্যাঁ, রেজিস্ট্যান্সটা কীভাবে মানে কতটা ডেভেলপড হবে। সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিই তোমাকে। আমাদের একটা একসময় কাজের টঙ্গীতে একটা কাজ ছিল আমাদের, এটা একদম একদম শুরুর দিকে, এবং ইনফ্যাক্ট তখন আমি চাকরি ছাড়ি নাই, তখন ফার্ম দিই নাই, তখন যে প্রাইভেট কাজ দু একটা করি, ছুটির দিনগুলোতে একটু সাইট ভিজিট করি। হ্যাঁ, তো টঙ্গীতে একটা কাজ করেছিলাম। তো ওই কাজের আমরা পুরো ডিজাইনটা ছিল, এবং আমাদের সাথে যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাজ করছিলেন, পুরোটাই একটা কলাম বিমের ডিজাইন ছিল আর কি। তো যিনি ওনার, উনি হঠাৎ করে আমাকে বলে বসছেন যে আমি কলাম বিম দিব না, আমি ফ্ল্যাট স্ল্যাবে কাজ করব। তাহলে সুবিধা কি, আমার রুমের ভিতরে বিম দেখা যাবে না, আমি যেখানে খুশি সেখানে আমি ফ্ল্যাট সারফেস পাবো, এবং যেখানে খুশি সেখানে আমি ওয়াল শিফট করতে পারবো। একটা কঠিন রিকোয়ারমেন্ট ভাই। তো আমি ওনাকে বলছি যে না, এটা হবে না, আপনাকে বিম কলামেই করতে হবে। তাছাড়া আপনি যদি বিম কলামে না করেন, সেটা আমাদের দেশের কনটেক্সটে অবশ্যই কোনো গুড সলিউশন না, এবং এটা আমি আপনাকে একজন আর্কিটেক্ট হিসেবে করতে দিতে পারি না। মানে আমার কিন্তু একটা স্বভাব আছে, আমি বলি সেটা, এটা অনেকের জন্য হয়তো একটু একটা ভালো হইতে পারে, পরামর্শ হতে পারে। আমি কিন্তু ক্লায়েন্ট এসে একটা বললো আর চট করে আমি শুনে ফেললাম, আমি কিন্তু এই টাইপের প্র্যাকটিস করি না। কারণ আমি ধরে নিই যে ক্লায়েন্ট অবশ্যই বলবে, আমি তাকে অনার করব, কিন্তু উনি যেটা বলছেন সেটাই আমি করে দিব, তাহলে উনি আমার কাছে কেন আসছেন? তার চাওয়ায় বা তার কোনো একটা কিছুর মধ্যে তো আসলে তার কিছু লিমিটেশন বা ভুল থাকতে পারে, তাকে সেটা ধরিয়ে দেওয়াটাও তো আমার কাজ। আমি এটাই বিলিভ করি, এবং এইভাবেই আমি প্র্যাকটিস করি। এবং তখন আমি ওনাকে বললাম, ওই টঙ্গীর ওই ক্লায়েন্টকে বললাম যে না, এটা তো সম্ভব না। আমি পরে ওনাকে বললাম যে আপনি তো বিদেশে থাকেন, এবং মোস্ট প্রবাবলি আপনি বোধহয় সৌদিতে থাকেন। তো উনি বললেন যে আমি সৌদিতে না, আমি ওমানে থাকি। মানে এখানে আমি কেন সৌদি বা ওমানের বিষয়টা হইলো, কারণ যিনি অ্যাকচুয়ালি আমার সাথে ওদিন কথা বলছিলেন, উনি অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্টের বাবা, মানে যিনি আমার সাথে ডিল করতো তার ফাদার আর কি। হ্যাঁ, তো উনি জানতাম যে উনি বিদেশ থাকেন, উনি অ্যাকচুয়ালি আমাকে ফ্ল্যাট স্ল্যাবের ব্যাপারে বারবার বলছিলেন। তো তখন আমরা ওনাকে বলছি যে এটা হবে না। উনি আমাকে এক্সাম্পল দিলেন, আমি তো ওমানে থাকি, ওখানে তো আমার কোথাও আমি কোনো বিম দেখি না। আমি বললাম ফাইন, আপনি ওমানে কত বছর আছেন? 22 বছর। তো আমি বললাম যে 22 বছরে কয়বার শুনছেন যে ওমানে আপনি ভূমিকম্প ফিল করছেন? একবারও না। আমি বলছি বাংলাদেশে প্রতি বছর আমরা 4 থেকে 5 বার মিনিমাম আমরা ফিল করি। আমরা কপাল ভালো থাকে যে আমরা ঠিক সেন্টার বাংলাদেশে হয় না, একটু দূর দূরান্ত জায়গায় হয়, থাইল্যান্ড কিংবা মায়ানমারে হয়, আমরা ফিল করি। কিন্তু কবে আমাদের দেশে কি হবে এটা কিন্তু আমরা জানি না। তো উনি তাও কনভিন্সড না।
উনি ফ্ল্যাট স্ল্যাবই করবে। আমি যে ফ্ল্যাট স্ল্যাবে করলে কিন্তু আমি আপনার এই কাজটা কন্টিনিউ করতে পারবো না, বা আমার ইঞ্জিনিয়ারও কিন্তু এটা অ্যাকসেপ্ট করবেন না। তো এভাবে রয়ে গেল। তো রয়ে যাওয়ার পরে মাস 2-1 পরে একদিন আমাকে উনি বিদেশ থেকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন যে তপন সাহেব, এটা আমরা বিম কলাম দিয়েই করবো। আমি বললাম ওয়েলকাম, কিন্তু একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কেন মনে হলো যে এখন, তখন তো আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, আমি ব্যর্থ ছিলাম, আপনাকে বোঝাতে পারি নাই আমি। তো এখন কেন মনে হলো যে আপনি বিম কলাম করবেন? তখন আমি বলে, আসলে আপনার এই কথাগুলো আমি বিদেশে এসে আমার যারা বন্ধু বান্ধব আছেন ইঞ্জিনিয়ার, তাদের সাথে আমি আলাপ করেছি, তারপর থেকেই আপনাকেই সাপোর্ট করছেন যে আসলে বাংলাদেশের কনটেক্সটে এটা ফ্ল্যাট স্ল্যাব ইজ নট এ গুড সলিউশন। হ্যাঁ, তো আসলে আমি এটা আপনার পরামর্শতেই যাব। তো এটাই যেটা তুমি বলছিলে যে আসলে আর্কিটেক্টের দায়িত্বটা কি। আর্কিটেক্টের দায়িত্বটা কিন্তু যদিও অনেক, এটা একটা ছোটো করে তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে আমি যদি ক্লায়েন্টের কথাই শুনে ফেলতাম তাহলে তো তাকে আসলে আমি একটা বিপদে ফেলতাম, সারা জীবনের জন্য বিপদ। আমি অবশ্যই তাকে সম্মান করব, তার কথা শুনবো, কিন্তু সব কথা শুনবো না। সব কথাই যদি আমি শুনি, উনি আমাকে কেন মানে অ্যাসাইন করলেন কেন? তো ভাই, আপনারা যে ডিজাইনগুলো করেন আর্কিটেকচারের, এটার ক্ষেত্রে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এগুলা কীভাবে ইনকর্পোরেট করতেছেন? এটা তো এখন তো যুগ পাল্টাচ্ছে। আপনাদেরকে কি রিপ্লেস করা পসিবল এআই দিয়ে? আমার মনে হয় না ওইভাবে, তবে কত পার্সেন্ট রিপ্লেস করতে পারে ব্যাপারটা এখনই বলে দেওয়াটা বোধহয় সম্ভব নয়। ওকে। তবে একটা বিষয় হচ্ছে যে টেকনোলজি যখনই আসছে তখনই কিন্তু একদল লোক সবসময় টেকনোলজিকে আসলে তার বন্ধু মনে না করে সে তাকে আসলে তার শত্রু মনে করছে। সে ধর আমরা একসময় তো সম্পূর্ণই হাতে ড্রয়িংই হতো, সফটওয়্যার তো আসে না আর্কিটেকচারে বা অন্যান্য কাজেও। তো প্রথম যখন ক্যাড আসলো, অটোক্যাড, যেটা আপনাদের ইঞ্জিনিয়ার তোমাদের বা অনেক ইঞ্জিনিয়ারও তো এই কাজটা করে, আর্কিটেক্টর ছাড়াও অটোক্যাড অনেকে ইউজ করতে হয়। তখনও তো অনেকেই হই হই রই রই করে বলে গেলো যে আর্কিটেকচার গেলেও বোধ হয়, হ্যাঁ ওই এখন সফটওয়্যারে কাজ করতে হবে, হাতের কাজ উঠে যাবে। কিন্তু আজকে কি অটোক্যাড বা এই ধরনের মানে যেসব সফটওয়্যারগুলো আছে, রেবিট আছে, এগুলো ছাড়া তো এখন চিন্তা করা যায় না। এটা আমাদের নিত্যদিনের সঙ্গী, তাতে তো আর্কিটেকচার খারাপ হচ্ছে না। মেক সেন্স। তার মানে হচ্ছে যে যখন যে টেকনোলজিটা আসবে আমাকে সেটাকে ওয়েলকাম করা শিখতে হবে। আমাকে বুঝতে হবে যে এটার কতটুকু আমি কাজে লাগাবো। হ্যাঁ, এআই এখন আসছে, হ্যাঁ এআই দিয়ে অবশ্যই সাধারণ অনেকেই এখন একটা জায়গায় হয়তো চ্যালেঞ্জ হবে। সেটা কীরকম, যে আগে হয়তো একজন ক্লায়েন্ট এসে আমাদেরকে তার প্রয়োজনটা বলতো, আমি 3টা বেডরুম চাই, হয়তো 2টা অ্যাটাচ টয়লেট চাই, বা 3টা বারান্দা চাই, আমি একটা বড় টেরাস চাই, ইত্যাদি ইত্যাদি। এখন হইতে পারে অনেক সময় যে সে এই রিকোয়ারমেন্টসের পাশাপাশি সে হয়তো একটা বিল্ডিংয়ের ছবি নিয়ে এসে বলবে যে এরকম করলে কেমন হয়। সে নিজেই কনভারসেশন করে বানিয়েছে, কারণ সে তো এটা এআইতে প্রম্পট দিয়ে সে তো আসলে কি হবে যে একটা আইডিয়া সে নিয়ে আসতে পারে। এই জায়গাটায় হয়তো একটা চ্যালেঞ্জ হবে যে আমরা আসলে এইটাকে কিভাবে আসলে মোকাবেলা করবো। যে উনি তো এখন একটা এক্সাম্পল নিয়ে আসছে, অনেকে হয়তো 10টা নিয়ে আসবে এক্সাম্পল, যে ভাই এই 10টাকে নিয়ে একটা কিছু করা যায় কিনা। এইটাকে আসলে আমরা কিভাবে আসলে ফেস করবো, এটা একটা চ্যালেঞ্জ হবে আর কি। রাইট। এমনও তো অনেকে আছে যে তারা আর্কিটেক্টের কোনো হেল্পই নেবে না, নিজেরাই ডিজাইন বানিয়ে ফেলতেছে। এটা সম্ভব হবে না একটা বিশেষ কারণে, এআই আর্কিটেক্ট হিসেবে কাজ করবে তো শুধুমাত্র কোনো সমাধান না। আমরা যদি কেবল বলি যে আর্কিটেকচার শুধু অনলি এ প্রসেস অফ সলিউশন, সেটা তো রং কনসেপ্ট। আর্কিটেকচার তো আমাদেরকে কিছু ফিলিংস দেয়। কেমন, আমি একটু বলি। যেমন ধরো আমি তোমার বাসায় ডিজাইন করলাম, তোমাকে আমি হয়তো একটা টেরাস দিলাম যেটার মধ্যে বৃষ্টি পড়ে, সূর্যের আলো আসে, একটু বাগান আছে। তুমি হয়তো আমার কাছে চাও নাই, কিন্তু আমি তোমাকে ডিজাইন করে দিলাম এবং তুমি একটা অ্যাকসেপ্ট করলা। এবং কারণ হচ্ছে তুমি হয়তো বলবা যে এই টেরাসটা আমি মাসে হয়তো একবার যাব, কিন্তু যে একবার যে গিয়ে যে তুমি যে ওখান থেকে যে ফিলিংসটা পাবা, ওটাই হয়তো তোমাকে আগামী 3 মাসের জন্য অক্সিজেন দেবে। এই ফিলিংসটা তো তোমাকে এআই দিতে পারবে না, যেখানে এখানে এইসব জায়গায় তুমি আর্কিটেক্টকে রিপ্লেস করতে পারবে না। আরও কিছু ইস্যু আছে, কেমন আছে, এআইকে তো তুমি যে প্রম্পট লিখে দিবা সেই অনুযায়ী তোমাকে ফিডব্যাক দিবে। ওই প্রম্পট যে আসলে ওই প্রজেক্টটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটা উনি তো নাও জানতে পারেন। আমার এখানে ফ্যাসাদে হয়তো দেখা যাবে একটা জাস্ট বললাম ফ্যাসাদ ট্রিটমেন্টে হয়তো এখানে আমার গ্লাস আসলে খুব একটা ভালো আসবে না,
বিকজ অফ সানলাইট বা আরও অনেক কিছু কনসিডার করে খুব বেশি গ্লাস আসলে এটা ইট উইল বি নট এ গুড ডিসিশন। কিন্তু তুমি গ্লাস খুব পছন্দ করে বলে প্রম্পটে লিখলা যে আমি এখানে খুব গ্লাস চাই, তো তোমাকে সেই গ্লাসটাই দিবে, তো তোমাকে বলবে না যে এই গ্লাসটা তোমার জন্য ভালো ডিসিশন হবে না, কারণ হয়তো তুমি যেভাবে তাকে ডিরেকশন দেবে সেইভাবে তোমাকে ফিডব্যাক দিবে। সো আর্কিটেক্টকে অবশ্যই লাগবে, তার ভূমিকায় হয়তো কিছুটা চেঞ্জ আসবে। আর আরেকটা বড় ভূমিকা তো অবশ্যই আছে, সেটা তো লাইসেন্স। হ্যাঁ, আর্কিটেক্টকে তো বিভিন্ন জায়গায় আসলে অথরিটির দায়িত্ব নিতে হয়, তাকে তো রেসপন্সিবিলিটি নিতে হয়, সাইন করতে হয়। এআই কি তোমার জন্য আমার হয়ে সাইন করে দিবে? এআই যদি সাইন নেয় বিল্ডিং তো ধসে পড়বে, এআই তো তোমাকে সাইন করে দিবে না। তো এইসব জায়গায় তো একটা আমার আর্কিটেক্টকে রিপ্লেস করে ফেলবে, বিষয়টা এরকম হবে না। আমি মনে করি আসলে রিপ্লেসটাকে যদি আমরা চিন্তা করি এইভাবে, তাহলে আসলে এআই আমার শত্রু হিসাবে আমাকে দেখতে হবে। আমরা আসলে এইভাবে দেখতে চাই না, আমরা দেখতে চাই এআই আসলে আমাদের আরেকটা টুল, যেই টুলটা আমাদের কাজকে আরও অনেক বেশি মানে স্মুথ করবে, আমাদেরকে আরও অনেক বেশি এনহ্যান্স করতে আমাদেরকে হেল্প করবে। আমরা তার কাছ থেকে পজিটিভটা নিব, যেটা আসলে সামগ্রিকভাবে আমাদের টাইম সেভ করবে, আমাদের কাজকে আরও অনেক স্মুথ করবে, আমাদের ফ্রেন্ড হিসাবে নিতে হবে, নট আমার প্রতিদ্বন্দ্বী। আই এগ্রি ভাইয়া। বাংলাদেশে তো স্টুডেন্টরা আর্কিটেকচারে পড়াশোনা করছে, আমাদের ইউনিভার্সিটি সাস্টে, বুয়েটে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আর্কিটেকচার আছে। সো এই সমস্ত জুনিয়র স্টুডেন্টদেরকে আপনি কী অ্যাডভাইস দিবেন, কীভাবে তারা আগালে ভালো আর্কিটেক্ট হবে? হ্যাঁ, সেটাই। স্টুডেন্টদের কথা যদি আমি বলি, তাহলে যেটা বলবো যে হয়তো অনেকেই বলবে তার খুব ডেডিকেট হইতে হবে, প্যাশনেট হইতে হবে, সেটা তো হতেই হবে। তার বাইরে আমি হয়তো কিছু একটা বলতে চাই, সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে তাকে ডিসিপ্লিন হইতে হবে আর কি। আর্কিটেকচারকে অনেকেই মনে করে একটু এলোমেলো বা এরকম একটা বিষয়, কারণ আর্কিটেক্টদের মধ্যে অনেক সময় দেখা যায় যে লম্বা লম্বা আমরা তোদের চুল রাখি, একটু হয়তো আমাদের ড্রেস আপে ঠিক থাকে না, হয়তো মনে করে যে ওটা খুব এলোমেলো, কিন্তু আসলে কিন্তু তা না। আর্কিটেকচার বিষয়টা কিন্তু আসলে খুব একটা ডিসিপ্লিন একটা, আসলে আমি বলবো যে একটা সেক্টর। এখানে খুব সিস্টেমেটিক্যালি যেমন আমাকে ভাবতে হচ্ছে, আমাকে ক্রিয়েটিভ হইতে হবে, তা তো অবশ্যই ক্রিয়েটিভ সেন্স থাকতে হবে, খুব ডিসিপ্লিন হইতে হবে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমার বেসিক কনসেপ্ট বা বেসিকটা ভালো হইতে হবে। বেসিক অ্যান্ড প্র্যাকটিক্যাল? হ্যাঁ, বেসিক বলতেই আমি বলছি যে সিজিপিএ ভালো থাকলে তো খুবই ভালো, এটা একটা এডিশনাল এক্সপেক্ট হিসাবে কাজ করবে। কিন্তু বেসিক্স ভালো থাকতে বলছি যে আর্কিটেকচার বিষয়টা কী, ও কীভাবে ডিল করে, টোটাল প্রসেসটা কী, একটা প্রজেক্টকে আসলে শূন্য থেকে কীভাবে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়, এর একটা প্যাটার্ন আছে আসলে। এই প্যাটার্নটাকে কিন্তু আসলে বুঝতে হবে, কারণ আমি অনেককেই চিনিও আসলে ব্যক্তিগতভাবে, যেটা হচ্ছে আমি বলবো যে তারপর রেজাল্ট ভালো, কিন্তু স্টিল এখনও সে যখন কোনো একটা ডিজাইন করে আমি দেখি যে আসলে তার ডিজাইনটা হয় না। কেন হয় না? তার সিজিপিএ ভালো, কিন্তু আসলে তার বেসিক সেন্সগুলো আসলে আর্কিটেকচারের ওয়েতে খুব একটা ডেভেলপড হয় নাই। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি। আমার মনে আছে যে আমরা তখন ফার্স্ট ইয়ারেই পড়ি, একদম শুরুর দিকে আমাদের একজন স্যার আছেন, খুবই প্রিয় স্যার আমাদের, রিয়াদ স্যার। রিয়াজ স্যারের একটা ভালো গুণ ছিল যে উনি আমাদেরকে ইন্সপায়ার করতে পারতেন। রিয়াজ স্যারের যে প্রথম ক্লাসটা ছিল, এটা একটা ডিজাইন থিওরি একটা ক্লাস ছিল। ওই ডিজাইন থিওরি ক্লাসে, এবং এটা ওনার সাথে আমাদের প্রথম ক্লাস, আমার এখনও মনে আছে, ফার্স্ট ইয়ারে ওনার সাথে আমার প্রথম ক্লাস। উনি বলছিলেন যে তোমরা যে যাই এখানে করো না কেন, কারো সিজিপিএ ভালো থাকবে, হয়তো কারো একটু কম থাকবে, কিন্তু দিন শেষে যার বেসিক ভালো থাকবে সেই কিন্তু ভালো করবে। সো বেসিকটা কিন্তু এখান থেকে নিয়ে নাও। তো ও কথাটা কিন্তু এখনও আমার কানে বাজে, এবং আমিও সেটাই বলবো যে আমি একটু যোগ করবো সাথে যে ডিসিপ্লিন হইতে হবে, কিন্তু বেসিক অবশ্যই এখান থেকে ক্লিয়ার হয়ে বেরোতে হবে, কারণ এটা একটা রিস্কি জব। অবশ্যই আর্কিটেকচার ইজ ভেরি রিস্কি। কেন বলছি, এই ডিসিপ্লিনটাই ডিফারেন্ট। এখানে এমনও হয় যে যেহেতু এটা কেবলমাত্র ওই যে 2 আর 2 4 মিলিয়ে দেওয়া অঙ্ক না, আর্কিটেকচারে কিন্তু 2 আর 2 5 হয়ে যেতে পারে। অফকোর্স। হ্যাঁ, আমি সেটা সংখ্যায় না, কিন্তু হয়তো মানে
ইমোশনালি বা চিন্তা করেন নানা চিন্তা, হ্যাঁ এটা এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দেখছি এরকম যে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর্কিটেকচার পড়তে আসছে, কিন্তু সে শেষ পর্যন্ত ভালো রেজাল্ট কিসে হয়তো পাশ করে বেরোতে পারে নাই। আর্কিটেকচারে ড্রপ করে যাওয়া একটা খুব কমন মানে সিনারিও প্রতিটা ব্যাচেই। মানে আমরা তো 55 জন ছিলাম, 55 জনের থেকে 2-3 জন ড্রপ করে না এরকম কোনো মানে ইয়ারই থাকে না, প্রতি ইয়ারই কয়েকজন ড্রপ করে। এমনও তো ইয়ার যায় যে 10 জন পর্যন্ত ড্রপ করে ফেলে। এবং কিন্তু দেখা গেছে তার ইন্টারমিডিয়েট রেজাল্ট হয়তো খুবই ভালো, ম্যাথ ফিজিক্সে সে খুবই ভালো, কিন্তু আর্কিটেকচার তো কেবল ম্যাথ ফিজিক্স না, এটা তো টেকনোলজির বা সায়েন্সের বাইরেও আরও একটা অন্য ব্যাপার আছে। সেই জন্য আর্কিটেকচার বড়ই রিস্কি, ইভেন সেটা পেশায় গিয়ে তো আরও রিস্কি। কেমন রিস্কি? সে আমি ভালো ডিজাইন পারি, ভেরি ফাইন, কিন্তু আমি ক্লায়েন্ট কনভিন্স করতে পারি না। আমাদের প্রবলেম আমি ভালো ডিজাইন পারি, আমার মার্কেটিং চ্যাপ্টারটা খুবই উইক, যেটা অনেকেরই থাকে। দেখা গেছে যে খুবই ভালো ডিজাইন পারে কিন্তু আসলে খুব ভালো কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন পারে না, মার্কেটিং বোঝে না। একজন আর্কিটেক্ট এই জন্য একটু আগে যেটা বলছিলাম যে অলরাউন্ডার হইতে হয়, হ্যাঁ সব বিষয়ে। ডিজাইনেও যেরকম তাকে ভালো হইতে হবে, তাকে এস্টিমেশন বুঝতে হবে, মার্কেটিং বুঝতে হবে, ইকোনমিক্স বুঝতে হবে, পলিটিক্স বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে। এটা অনেক সময় একটু বার্ডেন হয় আসলে। দ্যাট ইজ কারেক্ট। আপনার কি এরকম কোনো উইশ আছে যে বাংলাদেশে কোনো একটা বড় বিল্ডিং হবে, ওইটা ডিজাইনার আপনি হবেন, লুই আইকানের মতো? বিষয়টা ঠিক এরকম না যে আমি খুব বড় একটা বিল্ডিং ডিজাইন করবো, ওইটার ডিজাইন আমি হবে। সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার কাজ কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারছে। সেটা ছোট হোক, সেটা বিষয় না, ছোট হোক, তার স্কেল ছোট হোক, ডাজন্ট ম্যাটার। ইম্প্যাক্ট কতখানি রাখতে পারছে। ইম্প্যাক্ট মানে কিসের উপর? সেটা সোসাইটি বলো, এনভায়রনমেন্ট বলো, বা ইকোনমিক্সের উপর বলো, হ্যাঁ ইভেন যারা হয়তো আপকামিং আর্কিটেক্ট আছেন, যারা হয়তো ফ্রেশার কিংবা স্টুডেন্ট, তাদেরকেও কতটুকু ইন্সপায়ার করতে পারছে, এইটা বরঞ্চ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। রাদার দেন আমি অনেক বড় একটা প্রজেক্ট, হ্যাঁ অনেক বড় একটা প্রজেক্ট করলে তো ভালো, আমার ইনকাম ভালো হবে, সেটা তো হলোই, কিন্তু সেটা ইম্প্যাক্টফুল নাও হইতে পারে। একটা ছোটো প্রজেক্ট অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে, শুধু আমার কাছে ওইটা বেশি গুরুত্বপূর্ণ। লাস্ট একটা কোয়েশ্চেন করবো, আপনার এই 17 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে মোস্টলি কী ধরনের মিস্টেক করছেন এবং ওখান থেকে কীভাবে শিখছেন? ওকে, মিস্টেক তো আসলে পার্ট অফ জার্নি। মিস্টেক না থাকলে আসলে শেখা হয় না। মিস্টেক তো এখনও করি হয়তো আগের থেকে কম করি। সেটা হচ্ছে যে মিস্টেক নানা ধরনের হয়, এটা স্পেসিফিক্যালি চট করে বোঝা বা বলা মুশকিল। মিস্টেক কেমন হতে পারে? এমন মিস্টেক হতে পারে যে আমি একজন ক্লায়েন্টের সাথে ডিল করছি, কিন্তু আসলে ক্লায়েন্টকে বুঝতে পারি নাই বা তার ক্যারেক্টারটা ধরতে পারি নাই, এখান থেকেও কিন্তু শেখার আছে। কিংবা আমি কোনো একটা ডিজাইন দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে ডিজাইনটা তো খুব সুন্দর হচ্ছে, কিন্তু আসলে এটা সুন্দর কিন্তু আসলে ফাংশনাল না। আমাকে অ্যাস্থেটিক্যালি এবং ফাংশনালি দুই দিকটাই কিন্তু এটা ফ্রুটফুল হইতে হবে, দুই দিক থেকে কিন্তু এটা ব্যালেন্স করতে হবে। আবার এমন হতে পারে যে আমার একটা এক্সাম্পল দিই আমি, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। আমার মনে আছে যে একবার একটা ছোটো একটা প্রজেক্টে আমি তখন আমি চাকরি করি, মানে আমার চাকরির অবস্থা একটা কাজের একটা প্রজেক্টের একটা ড্রয়িং রেডি করেছিলাম, এবং ড্রয়িংয়ে একটা ইনফরমেশানে মানে আমার বিমের বটম থেকে সানশেড ছিল, কিন্তু বিমের বটমের সানশেডের ড্রয়িংটা আমার স্ল্যাবের সাথেই এটাকে অ্যাটাচ করে আঁকতে হয়, কারণ এটা কাস্টিংয়ের ব্যাপার, এটা কাস্টিংয়ের সাথে একসাথে হয়ে যাবে। কিন্তু আমি আমার ওই ডিজাইনটায় আমি বিমের স্ল্যাবের সাথে এই সানশেডের ড্রয়িংটা আমি তখন দিই নাই, না দিয়ে সানশেডকে আমি আলাদা দিয়েছি। আলাদা দেওয়াতে আমি খেয়াল করে দেখলাম যে যখন আমি সাইটে গিয়ে দেখি যে ওরা ওই বিম থেকে ওই রডগুলো বেরিয়ে করে নেয়, এই যে সানশেড যে ঢালাই করবে রড নেই। কী ব্যাপার, কারণ কি? স্যার এখানে তো সানশেড আপনি দেখান নাই। না, সানশেড তো আমার ড্রয়িংয়ে আছে। তো মানে তাকে আমি খুলে বের করে দেখালাম যে এইখানে তো আছে। স্যার এই ড্রয়িং তো আমরা খুলেই দেখি নাই। ওকে, তখন আমি বুঝতে পারলাম যে আসলে এখানে আমার একটা ফল্ট আছে, কারণ স্ল্যাবের সাথে যেহেতু কাস্টিং পার্ট, এটা একই সাথে কাস্টিং হবে, সো কাস্টিং পার্টের জিনিস কাস্টিং একই সাথে রাখতে হবে, কিন্তু শিখলাম। দ্বিতীয় আরেকটা যেটা শিখছি সেটা হচ্ছে আমাদের দেশের
যে যারা আসলে কাজ করেন কনস্ট্রাকশন সেক্টরে তারা তো আসলে এত বেশি এডুকেটেড না। আমাকে তাকে পশ্চিমাদের মতো ভাবলে হবে না, যেটা আসলে আমরা ফ্যাকাল্টি থেকে অনেক সময় মনে করি যে আমরা পারতেছি তাহলে আমার সাইটে এরকম হবে কেন। এটা অনেক ইয়ং বা ফ্রেশ আর্কিটেক্টদের জন্য একটা এক্সাম্পল হতে পারে যে আমার যে কাজটা, আমি কাজটা আসলে কার জন্য তৈরি করছি, মানে যে উঠাবে আর কি, কে উঠাচ্ছে, কন্ট্রাক্টর কিংবা যে ফোরম্যান বা লেবার, সে তো আমাদের দেশে এডুকেটেড না। সো আমি এমনভাবে ড্রয়িংগুলো তৈরি করব, কনস্ট্রাকশন ড্রয়িং বা যেটাকে আমরা ওয়ার্কিং ড্রয়িং বলি, এটাকে এমনভাবে তৈরি করব যেন আসলে আমার ফোরম্যানটা বুঝে। ওকে, মেক সেন্স। সে বুঝে বা সে মিস করে যাচ্ছে এরকম হলে আমাদেরই বিপদ। বাট আমরা তো এত ঘন ঘন সাইট ভিজিট করতে পারি না, আমরা তো আসলে সুপারভিশনটা আমাদের খুব মানে অল্প সময়ই হয়। সারা একটা প্রজেক্টে 3 বছর বা 2 বছর একটা প্রজেক্ট চললে হয়তো দেখা গেছে 8-10 বারের বেশি আমাদের সাইট ভিজিট হয় না। তো সেক্ষেত্রে মিস্টেক কম হবে তখন যখন আমি ওই ফোরম্যানটার কথা চিন্তা করে আমি যখন ড্রয়িংটা রেডি করবো। নট মানে শুধু ইঞ্জিনিয়ারের কথা ভাবলে হবে না যে ইঞ্জিনিয়ারিং এখানে গাইড করবে, অনেক প্রজেক্ট ইঞ্জিনিয়ার থাকে না, আমাকে ওই ফোরম্যানটার কথা ভাবতে হবে যে আসলে ওই প্রজেক্টটাকে উঠাবে, তার মতো করে চিন্তা করে ড্রয়িংটা রেডি করতে হবে। এবং সেইভাবে যদি আমরা চিন্তা করি যে ড্রয়িংটা আমার ওই লেভেলের ক্যাটাগরি ডিজাইন হবে কিন্তু সুন্দর, অবশ্যই ভালো করতে হবে, কিন্তু ওয়ার্কিং ড্রয়িংয়ের সঙ্গে অবশ্যই আমার ওই ফোরম্যানটাকে মাথায় রাখতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট, ওর কথা মাথায় রাখতে হবে, না হলে মিস্টেক হবে অনেক। ড্রয়িং, কারণ কি ওরা সব ড্রয়িং বুঝেও না, সব ড্রয়িং দেখেও না, ওরা সব থেকে ভালো রিড করতে পারে প্ল্যানের পেজগুলো। আমি বহু জায়গায় দেখছি যে ওয়ার্কিং ড্রয়িং, আমি যখন সাইটে যাই গিয়ে দেখি যে ওয়ার্কিং ড্রয়িংয়ের যে বইটা আমরা যেটা দিই, ওই বইটার প্ল্যানের পাতাগুলো একদম প্রায় মানে ওই যে মাটির, যে ওরা তো মাটি ধরে সিমেন্ট ধরে ওইটার পর্যন্ত দাগ থাকে। এলিভেশন এবং সেকশনের পেজগুলো একদম ঝকঝক তকতকে থাকে, কারণ কি ওইগুলো ওরা দেখেই না। তাহলে আমাকে কী করতে হবে, ওই প্ল্যানের যে ড্রয়িংগুলো আছে ওইখানে অনেক বেশি এমফাসিস দিতে হবে, এবং ওখানে যতটুকু সম্ভব ওখানে আমাকে সব কিছু ওকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতে হবে, যেন আমার সাইটে কোনো কিছু মানে বাদ পড়ে গেছে বা ও স্কিপ করে গেছে এই সুযোগটা যেন না থাকে আর কি। মানে সাইটের কনটেক্সট, এবং আগে যেটা বললাম কনটেক্সট, এটাও কিন্তু একটা কনটেক্সট, এই কনটেক্সটকে আমার মাথায় রাখতেই হবে। ভাই, আপনার 3 পয়েন্টস কনসালটেন্ট এটাকে 10 বছর পরে কোথায় দেখতে চান? 10 বছর পরে আমি আসলে কোথায় দেখতে চাই, আমি যেটা আমরা তো 14তে 3 পয়েন্টস দিলাম, প্রায় 1 যুগের যাত্রা আমাদের হলো। এখানে আমাদের কাজ করার পাশাপাশি কিছু অ্যাচিভমেন্ট তো আমাদের আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, বিভিন্ন জায়গায় পাবলিকেশন আছে, এগুলো অবশ্যই আমাদের জন্য ভালো। আমরা যেটা দেখতে চাই অবশ্যই আমাদের ইনভলভমেন্ট আরও অনেক বড় স্কেলে হবে। এখন আমাদের হয়তো সে রেসিডেন্সিয়াল প্রজেক্ট হয় বেশি, অবশ্যই রেসিডেন্সিয়াল প্রজেক্ট আমাদের দেশে এমনিতেও বেশি হয়, কিন্তু আমরা হয়তো চাবো আমাদের এই ইনভলভমেন্টটা কমার্শিয়াল, ইনস্টিটিউশনাল নানা ধরনের ইনভলভমেন্ট হবে, ইভেন বিশেষ করে পাবলিক প্রজেক্ট। কারণ কি আমাদের ইনভলভমেন্টগুলো অনেক সময় খুব ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, কিন্তু আমি যদি আমাদেরকে পাবলিক সেক্টরে দেখতে চাই, এটার একটা ইম্প্যাক্ট বা এটার একটা যে ইমোশনাল অ্যাসপেক্ট থাকে, এটা কিন্তু অন্যরকম। সে আমার একটা পাবলিক প্রজেক্ট আছে, বেশ কিছু আছে, এর মধ্যে একটা প্রজেক্ট আছে মসজিদ, শাহের মোহাম্মদপাড়া জামে মসজিদ, এটার জন্য আমার বেশ কিছুগুলো অ্যাওয়ার্ড আসা। এই পাবলিক প্রজেক্টটা কিন্তু অনেককেই সার্ভ করতেছে। আর একটা ডুপ্লেক্স বিল্ডিং কি হয়, 1 জন 2 জন 10 জনকে সার্ভ করে, ওইটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমি যত বেশি পাবলিক প্রজেক্ট করতে পারবো তত বেশি আমার মনে হয় ইম্প্যাক্টটা বেশি হবে। সো আমি 10 বছর পরে নিজেকে অবশ্যই আরও অনেক বেটার একটা পজিশনে দেখব, সেটা আমাদের অ্যাওয়ার্ড বা রিকগনিশনের পাশাপাশি আমাদের ফার্মের গলে বড় হবে, আমরা আরও অনেক বেশি লোক নিয়ে কাজ করবো, অনেক বেশি প্রজেক্টের সাথে ইনভলভ থাকতে চাই, কিন্তু পাশাপাশি আমরা নিজেদেরকে দেখতে চাই যে আসলে আমরা পাবলিকের জন্য কিছু একটা করছি, মানুষের জন্য কিছু একটা করছি আসলে। Thank you so much, ভাই. I'm so honored and respected for sharing all of these things. Thank you. তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। তোমার এই যে পডকাস্টের প্রোগ্রামটা উত্তরোত্তর আরও অনেক উন্নতি করুক। Thank you. আরও ভালো করুক, আমি এই দোয়া করব। তুমিও ভালো থাকবে, তুমিও ব্যক্তিগতভাবে উন্নতি করবে, সেই দোয়া থাকবে।